আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম লেকচারের পর দ্বিতীয় লেকচারে, যেখানে আমরা বলেছিলাম যে আহ, এত এত বেশি উদ্ভিদের পুষ্টি বললে হবে না, আমাদেরকে সেই পুষ্টি সম্বন্ধে পড়ার জন্য বেশি বেশি খেতে হবে, বেশি বেশি না, পরিমিত পরিমাণে খেতে হবে। তো এই যে খাবো, কেন খাবো? পড়ার জন্য খাবো নাকি বাঁচার জন্য খাবো? কেনই বা খাবো? না খেলে কি হবে? বেশি খেলে কি হবে? এই সম্পর্কিত ব্যাপার স্যাপার নিয়ে ইনশাআল্লাহ আমরা তো জানবোই, সাথে সাথে হচ্ছে আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে হচ্ছে আহ কি টাইপ কোয়েশ্চেন আসতে পারে এবং কতটুকু জানা উচিত ইনশাআল্লাহ আমরা জেনে যাব। তাহলে আজকের ক্লাস কিন্তু হচ্ছে খাদ্য নিয়ে। পাশে খাদ্য নিয়ে বসতে পারো, খাবা এবং ক্লাস করবা, কিন্তু ক্লাস ভালো করে ইনশাআল্লাহ করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে খাদ্য। খাদ্য বললেই মাথায় কি কি ঘুরে? বাঙালি হিসাবে বিখ্যাত অনেক কবিদের লেখাই আছে যে আমার ছেলে মেয়ে যেন থাকে দুধে ভাতে, ভাত অথবা হচ্ছে মাছে, অথবা তো যাই হোক, এই যে মাছ অথবা ভাত অথবা দুধ অথবা পরিচিত যে খাবার যেটা আছে, খাবার, সেই খাবারটাই মূলত হচ্ছে খাদ্য। এখন কথা হচ্ছে এই খাদ্য খাওয়ার পরপরই কিন্তু হচ্ছে তুমি শক্তি পেয়ে যাও না, তাকে একটা প্রসেসে যেতে হয়। সেই প্রসেসটা সম্বন্ধে হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ কথা বলা হবে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে হচ্ছে ভাত আছে, তোমার কাছে বাজার থেকে কিনে আনা গ্ল্যাক্সোস ডি আছে। তো তোমার আম্মু বললো যে আচ্ছা তুমি তোমার ইনস্ট্যান্ট এনার্জি দরকার, উনি বায়োলজি জানেন না, তোমাকে কোয়েশ্চেন করছেন ইনস্ট্যান্ট এনার্জি দরকার, তুমি কোনটা চুজ করবা? তুমি যদি বলো হ্যাঁ আমি ভাত পছন্দ করি, ভাত খাবো, তাহলে কিন্তু এনার্জি পাবা না ইনস্ট্যান্ট। তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি পেতে গেলে কি খেতে হবে? সেই গ্ল্যাক্সোস ডি খেতে হবে। তো এই যে জিনিসটা যারা বুঝতে পারে, তার মানে তাদের ভালো আইডিয়া আছে খাদ্য সম্বন্ধে এবং পুষ্টি সম্বন্ধে। গ্ল্যাক্সোস ডিটা হচ্ছে পুষ্টি, আর ভাতটা হচ্ছে খাদ্য। তো যেটা হচ্ছে সরল খাদ্য, সরল উপাদান, এটাই মূলত আমরা পুষ্টি হিসাবে আপাতত সম্বোধন করছি। তো খাদ্য জিনিসটা আসলে কি দাঁড়ালো? খাদ্য জিনিসটা দাঁড়ালো হচ্ছে একটা জটিল উপাদান। জটিল উপাদান, খাদ্য জিনিসটা হচ্ছে একটা জটিল উপাদান, অথবা হচ্ছে একটা কঠিন উপাদান, অথবা হচ্ছে কোষের শোষণ অনুপযোগী একটা উপাদান। হ্যাঁ, অ্যাটলিস্ট এই দুইটা বা তিনটা কথা আমরা একটু মনে রাখবো। খাদ্য কি? খাদ্য হচ্ছে একটা জটিল উপাদান অথবা হচ্ছে একটা কঠিন উপাদান, কোষের শোষণ অনুপযোগী উপাদান, যেটা কিনা হচ্ছে পরিপাকের মাধ্যমে সরল উপাদানে রূপান্তরিত হয়ে শোষণের উপযোগী হয়, সেটাই হচ্ছে খাদ্য। তাহলে খাদ্যের আলু বা হচ্ছে দুধ বা হচ্ছে পায়েস অথবা টমেটো, সবগুলো কিন্তু খাদ্যের আওতায় পড়ে যাবে। তো যাই হোক, যেহেতু হচ্ছে খাদ্যের ক্লাস, তাহলে দেখি খাদ্য কি, খাদ্য খাওয়া যায়, খেলেই বা কি হয়। প্রথম কথা হচ্ছে খাদ্য উপাদান। তো ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তো এদের মধ্যে হচ্ছে আমাদেরকে স্পেসিফাই করে জানতে হবে প্রধান উপাদান কতটি। প্রধান উপাদান তাহলে কয়টি আসলো? প্রধান উপাদান আসলে হচ্ছে 3টি। প্রধান, এই যে তিন জিনিসটা না জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার জীবন যত বেশি গুরুত্বপূর্ণ, আমার জীবন যত বেশি গুরুত্বপূর্ণ, তিন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো হচ্ছে তোমার যদি হচ্ছে বইতে এমন কোনো এমসিকিউ থাকে, এমন কোনো অংশ থাকে যেখানে 3টা উদাহরণ আছে, 3টা বৈশিষ্ট্য আছে, তুমি ধরে নিতে পারো এটা দিয়ে সুন্দর একটা প্রশ্ন করা যায় যে হচ্ছে নিচের কোনটি আর উপাদান নয়, বা নিচের কোনটি উদাহরণ নয়, বা নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, এরকম প্রশ্ন করা যায়। এছাড়াও হচ্ছে 3 দিয়ে আরো অনেক অনেক জিনিস তো আছে, তার মধ্যে একটা হচ্ছে খাদ্যের প্রধান উপাদান হচ্ছে আবার 3টি, সহকারী উপাদান হচ্ছে আবার 3টি। যাই হোক, শর্করা একটা প্রধান উপাদান, আমিষ হচ্ছে একটা প্রধান উপাদান, স্নেহ বা চর্বি হচ্ছে একটা প্রধান উপাদান। আমরা যদি খুব ভালো করে বলি যে তুমি যে ভাত খাচ্ছ, ভাত হচ্ছে একটা শর্করা। অনেকে বার্গার খাও, বার্গারের যে ব্রেড অংশটুকু হচ্ছে শর্করা। আম, এই তো বাঙালিরা ম্যাক্সিমামই হচ্ছে, বা আমরা আসলে ভাত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে শর্করা বা শ্বেতসার, তো যারা হচ্ছে অনেক স্মার্ট পাবলিক আছে যারা বলে যে আমি শর্করা বলবো না, আমি শ্বেতসার বলবো না, আমি এদেরকে কার্বোহাইড্রেট বলবো। হ্যাঁ, কার্বোহাইড্রেট বলবো, বলো, কোনো সমস্যা নাই, কার্বোহাইড্রেটও তাদেরকে বলা যায়। অনেকে বলে আমি কার্বোহাইড্রেট বলতে পারবো না, আমি তাদেরকে কার্বস বলবো, কার্বস মানে কার্বোহাইড্রেটকে সংক্ষেপে অনেকে কার্বো বলে, একই কথা ভাই। তো এখন তাইলে শর্করা বা শ্বেতসারের আমরা আরেকটা নাম শিখে ফেললাম, প্রোটিন বা হচ্ছে আমিষ। এর আরেকটা কাহিনী হচ্ছে কি দেখো, এই কাজগুলোর মধ্যে প্রোটিন আমিষ সবাই চিনি যে হচ্ছে মাছ, মাংস, হ্যাঁ, এগুলা হচ্ছে প্রোটিন, অথবা হচ্ছে ডাল, প্রোটিন।
স্নেহ বা চর্বি মোটামুটি সবাই জানে চর্বি। হ্যাঁ হ্যাঁ, যে কি বলে যে হচ্ছে, হ্যাঁ একটা মানুষকে তোমরা কখন এই চর্বি নিয়ে খোঁটা দাও, একটু চিন্তা করো তো, কখন একটা মানুষকে চর্বি নিয়ে খোঁটা দাও? হ্যাঁ, বলে এই চর্বি বেড়ে গেছে। যাই হোক, তো এখন এদিক থেকে হচ্ছে আমরা যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে উপাদান আছে সেই উপাদানগুলোর হচ্ছে মেইন মেইন কাজ। শর্করা দিয়ে কি হবে খেয়াল করো, শর্করাতে শো আছে, শক্তিতে শো আছে, তাহলে শর্করার কাজ হচ্ছে শক্তি। তাইলে শর্করা আমরা কেন খাই? শক্তির জন্য খাই। শক্তি হচ্ছে কি হচ্ছে না তুমি কিন্তু সেটা ক্যালোরি দিয়ে বুঝো, আমরা পরে ইনশাল্লাহ জানবো। তারপর হচ্ছে আমিষ বা প্রোটিন। তোমরা দেখবা যারা হচ্ছে ব্যায়াম করে বা হচ্ছে যারা জিমে যায়, তারা হচ্ছে বেশি বেশি পরিমাণে হচ্ছে ডিম খায়, একদিনে 3টা 4টা 6টা ডিম খায়, বাবারে বাবা। তারপর হচ্ছে এরকম অনেক টাইপ প্রোটিন বেশি বেশি খায়। কেন খায়? তাদের মাসেল গ্রো করতে হবে, বিল্ড আপ করতে হবে। এভাবে দৈহিক বৃদ্ধির জন্য জিমন্যাস্টিকরা বা হচ্ছে যারা ব্যায়াম করে বডি বিল্ডাররা যেখানে প্রোটিন খায়, তার মানে এটার কাজ হচ্ছে বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি। সো তোমাদের মধ্যে যদি কেউ এইভাবে টেনশনে থাকো, দৈহিক বৃদ্ধি হচ্ছে না, তোমরা বেশি বেশি করে প্রোটিন খাবা। এবার আসো হচ্ছে স্নেহ বা হচ্ছে চর্বি। স্নেহ বা চর্বির কাজ হচ্ছে দেখো, তাপ উৎপাদন করা এবং হচ্ছে শক্তি উৎপাদন করা, দুইটাই। শক্তি তো আগেও ছিল শর্করাতে, এখানে আছে, এখানে এক্সট্রা কাজ হচ্ছে তাপ। এখন এই যে 3 প্রকার খাবার আছে, এই 3 প্রকার খাবারের মধ্যে কোথায় শক্তি বেশি? দেখি তোমরা নিজেরা চিন্তা করো কোথায় শক্তি বেশি। হ্যাঁ, 1 গ্রাম খাদ্য হিসেবে কোথায় শক্তি বেশি একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে কোন খাবার পরিপাকে বেশি সময় লাগে। কোন খাবার পরিপাকে বেশি সময় লাগে, খেয়াল করো, দুইটা কোয়েশ্চেন। পরিপাকে বেশি সময় লাগে কোন পরিপাকে? তাহলে এই দুইটা জিনিস হচ্ছে নিজেরা চিন্তা করবা, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, এই তাহলে প্রধানের কাহিনী শেষ। আর হচ্ছে সহকারী উপাদান কি কি আছে। সহকারী খাদ্য উপাদান হচ্ছে 3টি। সহকারী খাদ্য উপাদান 3টি। কি কি আছে? খাদ্য প্রাণ বা হচ্ছে ভিটামিন, কত সুন্দর নাম, খাদ্য প্রাণ। তারপর হচ্ছে খনিজ লবণ, তারপর হচ্ছে পানি। এখন এদিক থেকে খাদ্যপ্রাণ বা ভিটামিনের কাজ হচ্ছে মেইন কাজ রোগ প্রতিরোধ করা। হ্যাঁ, কিভাবে রোগ প্রতিরোধ করে তোমরা সামনে ইনশাল্লাহ জেনে যাবার, সমস্যা নেই। খনিজ লবণ বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া অংশগ্রহণ করে। জৈবনিক প্রক্রিয়া বলতে যেমন ধরো যদি আমরা হচ্ছে সোডিয়াম প্লাসের কথা বলি, সোডিয়াম প্লাসের কথা বলি, হ্যাঁ, এটা কি করে? এটা হচ্ছে রক্তের রক্তের চাপ, হ্যাঁ রক্তের চাপ নিয়ন্ত্রণের ভূমিকা আছে, রক্তের চাপ নিয়ন্ত্রণে একটা ভূমিকা আছে। সো এটা এক প্রকার জৈবনিক কাজ, জীবের যে কাজ। হ্যাঁ, দেহের অভ্যন্তরে রক্তের চাপ নিয়ন্ত্রণে সোডিয়ামের একটা ভূমিকা আছে। তার মানে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। তোমরা জানো রক্তের চাপ এদিক সেদিক হলে ঘাড় ব্যথা শুরু হয় বা হচ্ছে আহ, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে ক্রিয়েট হতে পারে কিন্তু। ওকে, পানির কাজ কি ভাইয়া? ওই তো পানির কাজও কিন্তু তোমরা জানো যে পানি আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে পানি। প্রত্যেকটা কোষে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে পানি। তো এই পানি হচ্ছে প্রত্যেকটা কোষে যত ঘটনা বা কার্যাবলী সংঘটিত হবে হতে গেলে অবশ্যই পানি লাগবে। পানি ছাড়া কিন্তু হবে না। চিন্তা করো, পৃথিবীতেই সবচেয়ে বেশি পরিমাণে আছে পানি, আমার তোমার দেহে বেশি পরিমাণে আছে পানি, তার মানে পানি ছাড়া আর কিছু না হয়, এটাই আমরা জানি। ঠিক আছে, সো পানি নিয়ে আমরা সামনে আরো কিছু তথ্য ইনশাল্লাহ পাবো। এই ছিল একটা আইডিয়া যে হচ্ছে খাদ্যের উপাদান হচ্ছে প্রধান বললে 3টা, সহকারী বললেও 3টা। প্রধান হচ্ছে এই 3টা, সহকারী হচ্ছে এই 3টা। কোনটার প্রধান প্রধান কাজ কি, এটা সম্বন্ধে একটা আইডিয়া রাখা হচ্ছে আমাদের প্রধান কাজ। ঠিক আছে, ওকে। এবার চলে আসি হচ্ছে যেহেতু দৈহিক বৃদ্ধিটার দিকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি, এই কারণে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে আমিষ নিয়ে জানবো, আমিষ বা হচ্ছে প্রোটিন নিয়ে জানবো। তো আমিষ বললেই হচ্ছে বাঙালিদের বা আমাদের আমিষের ঘাটতি ফুলফিল করেছে ফার্মের বা ব্রয়লার যেটা এটা, আর হচ্ছে পাঙ্গাস মাছ, অনেকে খাও না মাছ। তো মুরগি মাছ এই দুইটা খুবই কমন একটা ব্যাপার। মুরগি মাছ অথবা অন্য টাইপ যে মাংস আছে, এছাড়া হচ্ছে দুধ হতে পারে, এছাড়া হচ্ছে ছোলা হতে পারে, বাদাম হতে পারে, এগুলো কিন্তু হচ্ছে প্রোটিনের ভালো উৎস। সয়াবিন হতে পারে প্রোটিনের ভালো উৎস। তো প্রোটিনটা সম্বন্ধে আমি যদি একটু আইডিয়া দিই তোমাদের, যেহেতু হচ্ছে তোমরা ছোট মানুষ, ছোট মানুষ বলতে হচ্ছে ছোট ক্লাসের মানুষ, কিন্তু তোমরা এমনিতে অনেক বড় মনের মানুষ আলহামদুলিল্লাহ। তো এই যে হচ্ছে প্রোটিন, তো এই যে প্রোটিনটা কারা তৈরি করে? হ্যাঁ, প্রোটিনটাকে তৈরি করে হচ্ছে অ্যামিনো অ্যাসিড।
অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি করে সেটা বড় ক্লাসে গেলে আমরা দেখাবো ইনশাল্লাহ। আপাতত অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে, তো আমাকে তো অ্যামিনো অ্যাসিড চিনতে হবে, রাইট? তাহলে দেখো অ্যামিনো অ্যাসিড হতে গেলে হচ্ছে এরকম একটা সংকেত হয়, হ্যাঁ, এরকম দেখো এই কার্বন, তার সাথে হচ্ছে এরকম একটা ইয়া থাকে COOH। এইটা থাকলে তোমরা হচ্ছে যৌগের মধ্যে ফ্যাটি অ্যাসিডের নাম শুনে আসো, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ। তো এটা থাকলে বা কার্বক্সিলিক অ্যাসিড, তো এটা এক প্রকার ফ্যাটি অ্যাসিড, COOH থাকলে সাথে হচ্ছে একটা NH2 নামক একটা মূলক থাকে, তারপর ধরো হচ্ছে OH থাকে, আর হচ্ছে কি হাইড্রোজেন থাকে, বা হচ্ছে এই জায়গায় একটা আর দিলাম আমরা। এখন এদিক থেকে ভালো করে খেয়াল করো, আমরা যদি হচ্ছে এটাকে এইচ দিই, আচ্ছা এইচ দিই, তারপর হচ্ছে এদিক থেকে যদি হচ্ছে তোমরা খেয়াল করো সেটা হচ্ছে, তো যখন এইভাবে NH2 থাকে, তারপর হচ্ছে কি COOH থাকে, তো এবার আমরা চিন্তা করি অ্যামিনো অ্যাসিডের মধ্যে তাহলে আমরা কি কি পেলাম, আমরা হাইড্রোজেন পেলাম, আমরা অক্সিজেন পেলাম, আমরা কার্বন পেলাম, আমরা নাইট্রোজেন পেলাম। এই আটটা হচ্ছে অ্যালকাইল মূলক, এখানে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে। এই কারণে কিন্তু বলেছে আমিষ জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। সবগুলো আমরা একটা আইডিয়া পেলাম যে কেন হচ্ছে এই কয়েকটা উপাদানের কথা স্পেসিফাই করা হয়েছে। তারপরে আসা হচ্ছে আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে, অনেক ভাইটাল একটা MCQ। তাহলে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে, অ্যামিনো অ্যাসিড হচ্ছে এটা আমরা জানলাম। আর হচ্ছে প্রোটিনের মধ্যে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে, আমরা এই তথ্যটাও শিখলাম। তো তোমরা ছোটবেলা হয়তো একটা তথ্য পেয়েছো, সেটা হচ্ছে যে যদি প্রোটিন না খায় তাহলে একটা ডিজিজ হয়, ডিজিজটাকে বলে কোয়াশিওরকর ডিজিজ। তোমাদের বইতে এই তথ্যটা নাই, না জানলেও চলবে। বাট প্রোটিন খেতে হবে, কেন খেতে হবে? বড় মানুষ হতে হবে দৈহিকভাবে, এই কারণে প্রোটিন খেতে হবে, ঠিক আছে? তাহলে প্রোটিনে আপাতত প্রোটিনের কাজ যেন কি ছিল? দৈহিক বৃদ্ধি। প্রোটিনের কাজ ছিল দৈহিক বৃদ্ধি। এবার আসা হচ্ছে শর্করা বা শ্বেতসার। বলেছিলাম শতে শর্করা, শতে শক্তি। তো এই যে শক্তির জন্য হচ্ছে কি খেতে হবে? গ্লুকোজ খেতে হবে, ফ্রুক্টোজ খেতে হবে। তো এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে সরল শর্করা, এটাকে বলা এক শর্করা। এক শর্করা, বড় ক্লাসে গেলে আমরা শর্করার অনেক রকম ক্লাসিফিকেশন তোমাদেরকে ইনশাল্লাহ পড়াই দেব। সেগুলাকে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এরকম অনেক নামে ডাকা হয়ে থাকে। তো এখানে আপাতত যে শর্করাটাকে আর ভাঙা যাচ্ছে না, যে শর্করাটাকে আর ভাঙা যাচ্ছে না, সেই শর্করাটাকে বলা হচ্ছে এক শর্করা। আর যে শর্করাটাকে হচ্ছে ভাঙলে দুইটা উপাদান পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে দ্বি-শর্করা। যা উদাহরণ আছে তোমরা তাই উদাহরণ পড়ে ফেলবা। আর যে শর্করাকে ভাঙলে মেলা শর্করা পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে বহু শর্করা। তো বহু শর্করার উদাহরণ হিসাবে তোমরা এই জায়গায় ভাত ও রুটিকে বহু শর্করা বলা হয়, এই উদাহরণগুলোই হচ্ছে তোমরা আসলে শিখে ফেলবা। এছাড়া তোমরা বহু শর্করার কিছু নাম জেনে আসো সবাই। সেলুলোজ তোমরা শিখে আসো, সেলুলোজ যেটা কিনা কোষ প্রাচীর পড়তে গিয়ে পেয়েছিলা। কোষ প্রাচীরের প্রধান সূক্ষ্মতম গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। এছাড়া তোমরা লিগনিনের নাম শুনে আসছো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমরা ছত্রাক যদি পড়ে থাকো, ছত্রাকে তোমরা কাইটিনের নাম শুনবা, কাইটিন। এই কাইটিনে কিন্তু এগুলো বহু শর্করা, এগুলো হচ্ছে বহু শর্করা। অথবা হচ্ছে তোমরা হচ্ছে স্টার্চের নাম শুনেছো কিনা, স্টার্চ। অথবা হচ্ছে তোমরা গ্লাইকোজেনের নাম শুনেছো কিনা, এগুলা কিন্তু হচ্ছে বহু শর্করা। স্টার্চ এবং হচ্ছে গ্লাইকোজেন, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে স্টার্চটা উদ্ভিদের সঞ্চিত খাবার হিসাবে থাকে, এটা একটা বহু শর্করা। যেমন তোমরা যদি আলুর কথা চিন্তা করো, আলু ধরো হচ্ছে আলু, আলু বা হচ্ছে এই যে আলু, এই আলুতে হচ্ছে স্টার্চ পাবা। এই যে চাল, চালে হচ্ছে স্টার্চ পাবা। এটার মধ্যে সঞ্চিত খাবার হিসেবে স্টার্চটা থাকে। আর গ্লাইকোজেনটা হচ্ছে মানুষের দেহে বা প্রাণীর দেহে থাকে, প্রাণীর দেহে, নট উদ্ভিদের দেহে। তাহলে স্টার্চ হচ্ছে প্রাণীর দেহের সঞ্চিত খাদ্য উপাদান, প্রাণীর দেহের সঞ্চিত খাদ্য উপাদান। আর আমার হচ্ছে স্টার্চটা হচ্ছে উদ্ভিদের দেহের সঞ্চিত উপাদান, ঠিক আছে? আর সেলুলোজ এবং কাইটিন এগুলো বহু শর্করা। আর এই বহু শর্করা গুলা হচ্ছে উদ্ভিদের ঘাটনিক উপাদান। ঘাটনিক উপাদান যেমন হচ্ছে কোষ প্রাচীরের ঘাটনিক উপাদান হিসাবে কাজ করে। যেমন আমি প্রায় সময় একটা কোয়েশ্চেন করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া গরু ছাগল ঘাস খায়, আমরা তো ঘাস খাই না। হ্যাঁ, আমরা ঘাস খাই না। ভাই যদি খাইতাম সেক্ষেত্রে কি হইতো? হজম হইতো না। আমরা কি ঘাস খাই? হ্যাঁ ঘাস খাই। কি ঘাস খাই? ওই যে ঘাস জাতীয় লতা পাতা খাই। এগুলা কিন্তু হজম হয় না। হ্যাঁ, এগুলা হজম হয় না। এগুলা হচ্ছে মূলত কি হয়, বডিতে যেভাবে ঢুকে ঠিক সেভাবে বের হয়, তবে তাদের মধ্যে যে পুষ্টি উপাদান থাকে সেটা কিন্তু বডি শোষণ করে নিয়ে নেয়। এটা এই জন্যই আমরা মূলত খাই, কিন্তু এগুলোর পরিপাক হয় না। তো যাই হোক, তাহলে হচ্ছে আমরা এদিক থেকে অনেকগুলা বহু শর্করার নাম শিখে ফেললাম। আমি কেন হচ্ছে ভাইয়া একই স্লাইডে এতগুলা নাম বললাম, কারণ তোমাদের বোটানির বইতে অনেক জায়গা ছড়িয়ে ছিটিয়ে নামগুলা আছে। তো আগে থেকে যদি তোমার একটা আইডিয়া থাকে, হ্যাঁ সেলুলোজ, কাইটিন,
আবার যদি আমি বলে দিই হচ্ছে লিগনিন, হ্যাঁ ভাইয়া হ্যাঁ এগুলা তো বহু শর্করা, হ্যাঁ বহু শর্করা, গুড। স্টার্চ, গ্লাইকোজেন এগুলা বহু শর্করা, হ্যাঁ। স্টার্চ উদ্ভিদের সঞ্চিত বহু শর্করা, হ্যাঁ। গ্লাইকোজেন প্রাণীর সঞ্চিত বহু শর্করা, হ্যাঁ। তার মানে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, এবার দেখো হচ্ছে এগুলাকে ভাঙলে আলটিমেটলি ধরো আমরা গ্লুকোজ পেতে পারি, ফ্রুক্টোজ পেতে পারি। এই যে গ্লুকোজ আমাদের রক্তে পরিবাহিত হয় এবং দেহের জন্য খুবই প্রয়োজনীয়। তাছাড়া মানবদেহ শুধু সরল বা সাধারণ শর্করা বা এক শর্করা শোষণ করতে পারে, এই কথাটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে হচ্ছে শুধু সরল বা হচ্ছে সাধারণ শর্করাই হচ্ছে বডি শোষণ করতে পারে, জটিল শর্করা শোষণ করতে পারে না। এই যে দ্বি শর্করা এটা কিন্তু শোষণ করতে পারে না, এই যে বহু শর্করা এটা কিন্তু শোষণ করতে পারে না। যেমন ধরো হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করা হলো যে তোমার সামনে হচ্ছে ভাত আছে, হ্যাঁ ভাত আছে, তোমার খুব শখ, দীর্ঘদিন ধরে ভাত খাও না। আবার তোমার সামনে হচ্ছে মধু আছে, হ্যাঁ। এখন তোমার আসলে ভাত না খাইলে হবে না, কিন্তু তোমার ইনস্ট্যান্ট এনার্জি দরকার, তো তুমি চালাকি করে কি করলা, ভাত না খেয়ে মধু খেয়ে ফেললা। ভাই কেন মধু খেলাম, কারণ মধুটা হচ্ছে একটা সরল শর্করা। মধুটা কি শর্করা ভাইয়া, সরল শর্করা, যেহেতু সরল শর্করা তাই এটা ডিরেক্টলি শোষিত হয়ে যাবে এবং তুমি এনার্জি পেয়ে যাও, ইউর মাসল মাইন্ড। তো এই হচ্ছে কি আমাদের সরল শর্করা খাওয়ার সুবিধা। আমরা ধীরে ধীরে এগুলা সম্বন্ধে আরো জানবো ইনশাআল্লাহ। স্নেহ পদার্থ, তো স্নেহ পদার্থ বললেই তার ইংরেজি শব্দটা শিখে রাখা উচিত। স্নেহ পদার্থ এটাকে ইংলিশে বলা হচ্ছে লিপিড, লিপিড, লিপিড। তো লিপিডের হচ্ছে অনেক ক্লাসিফিকেশন থাকে, হ্যাঁ। তো দুই একটা লিপিডের এক উদাহরণ হচ্ছে ধরো চর্বি, তারপর হচ্ছে মোম। হ্যাঁ, চর্বি এবং হচ্ছে মোম, তাদের মধ্যে আরো বেশি বেশি পার্থক্য আছে, এগুলো সরল লিপিড। তো চর্বি এবং হচ্ছে মোম। তো এই লিপিডটা হইতে গেলে বা চর্বিটা হইতে গেলে যেই উপাদানগুলো দরকার হয়, এই উপাদানগুলো একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড, এক অণু ফ্যাটি অ্যাসিড, এই কথাটা এখনই মুখস্থ করে ফেলতে হবে। এক অণু ফ্যাটি অ্যাসিড আর তিন অণু গ্লিসারল। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে জিনিসটা খুব কনফিডেন্টলি শিখে ফেলছি, বিকজ আমি এই ভুলটা এইভাবে শিখতাম। ভুলটা শিখে তারপর এটাকে সংশোধন করতাম। দেখো, আমি মনে রাখতাম যে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি মানে মোটা মোটা, তো যেহেতু মোটা তাই এটা একটু বেশি হবে, এটা এক অণু হবে না, এটা তিন অণু হবে, আর এটা এক অণু হবে, তাহলে এক অণু গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড, এটার সমন্বয়ে তৈরি হচ্ছে লিপিড। তো আমরা যদি হচ্ছে তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই, ট্রিক্সটা হচ্ছে যে এরকম, ধরো আমরা যদি একটা চার্ট বানাই, ধরো হচ্ছে পলিমার, আরেকটা চার্ট বানাইলাম হচ্ছে মনোমার, খেয়াল করো পলিমার আর হচ্ছে মনোমার। তা আমরা হচ্ছে দেখো এই জায়গায় লিখলাম হচ্ছে লিপিড, লিপিড হচ্ছে একটা পলিমার, তাহলে মনোমার কি হবে, এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আবার ধরো আমরা এই জায়গায় লিখলাম হচ্ছে আমিষ বা হচ্ছে প্রোটিন, হ্যাঁ আমিষ বা হচ্ছে প্রোটিন, তাহলে এইটার হচ্ছে মনোমার কি হবে, চিন্তা করো কি হবে, অ্যামিনো অ্যাসিড, রাইট। তারপর আমরা এই জায়গায় লিখলাম হচ্ছে শর্করা, কি লিখলাম শর্করা, তাহলে শর্করা এটার কি হবে, গ্লুকোজ বা ফ্রুক্টোজ। তার মানে এটাই হচ্ছে ঘটনা, এই পলিমারটাই মূলত জটিল খাদ্য উপাদান, মনোমারটাই হচ্ছে সরল খাদ্য উপাদান। তার মানে আমরা যা খাবার খাচ্ছি এটা যে পলিমার, এটাকে আমরা বুঝতে পারছি, কাইন্ড অফ পলিমার, পলিমার ডেফিনিশনে এটা যায়। সো এটা তোমাকে বুঝতে হবে, পলিমার মানে জটিল কিছু, পলিমার মানে জটিল কিছু। এই তো, স্নেহ বা লিপিড বলতে কি মাথায় ঘুরে ফিরে, বিভিন্ন পনিরের কথা আমাদের মাথায় আসে, হ্যাঁ, চর্বি জাতীয় খাবারের কথা মাথায় আসে, ঠিক আছে, এগুলো হচ্ছে তারপর হচ্ছে যে নারকেল, হ্যাঁ নারকেলের যে হচ্ছে অংশটা অনেকে খুব মজা করে খায়, ভিতরে নারকেলের যে অংশটুকু আছে এটা কিন্তু হচ্ছে চর্বি বা হচ্ছে লিপিডের আওতাভুক্ত। সো হোপফুলি হচ্ছে আমরা স্নেহ খাবো বা লিপিড খাবো, তবে লিপিডের ব্যাপারে অনেক মানে কথা আছে, সেটা হচ্ছে লিপিড গুলা হচ্ছে স্টিকি বা হচ্ছে আঠালো, স্টিকি বা হচ্ছে আঠালো, স্টিকি বা হচ্ছে আঠালো। অ্যাটলিস্ট একটা লিপিডের কথা সবাই জানো, সেটা হচ্ছে কোলেস্টেরল, রাইট। কোলেস্টেরল নাম সবাই শুনেছ হোপফুলি সবাই, কোলেস্টেরল। তো এই কোলেস্টেরলের লিপিডের কোলেস্টেরল অনেক অপকারিতা তোমরা সবাই জেনে আসছো হোপফুলি। কোলেস্টেরল, কোলেস্টেরল, তো এখন এই যে কোলেস্টেরল তোমরা জানো এটা রক্তের চাপ বৃদ্ধি বা কমায়, এর সাথে সম্পৃক্ত, প্লাস হচ্ছে গিয়ে রক্তনালীকে বন্ধ করে দেয়, এর সাথে সম্পৃক্ত। যেহেতু জিনিসটা আঠালো, আমাদের রক্তনালী গুলো হচ্ছে অনেক সূক্ষ্ম সরু রক্তনালী থাকে। এখানে হচ্ছে আমাদের যে লিপিডটা, লিপিডটা হচ্ছে গিয়ে জমা হয়, লিপিডটা কিভাবে জমা হইতে থাকে, লিপিড সাধারণত হলুদ হয় বা চর্বি, জমা হইতে হইতে তো রক্তনালীকে ব্লক করে দেয়। এই ব্লক করে দিলে কিন্তু হচ্ছে এই পাশ থেকে এই পাশে রক্ত যেতে পারে না, ফলে এই জায়গায় যে কোষগুলা থাকবে, যে কোষগুলাতে সে রক্ত সাপ্লাই দিত, সেই কোষগুলা কিন্তু শেষ। তো এই হচ্ছে ঘটনা, মরে যাবে।
তো এই কারণে কিন্তু হচ্ছে আমাদের কোলেস্ট্রল খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়, যদিও কোলেস্ট্রল বা হচ্ছে লিপিড জাতীয় খাবার খেতে সতর্কতা জারি করা হয়। তারপরও আমরা একটা তথ্য জেনে রাখবো, সেই তথ্যটা হচ্ছে কি, সেই তথ্যটা হচ্ছে শর্করা এবং আমিষের তুলনায় তার মধ্যে অর্থাৎ স্নেহ পদার্থের মধ্যে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে, দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। এবং আমরা জানি যে হচ্ছে ক্যালোরির সাথে হচ্ছে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল, বা আমরা এরকম একটা ডাটা জানি মোটামুটি, তাই না? সো হচ্ছে এখানে দ্বিগুণ ক্যালোরি থাকে, তারপরেও কিন্তু এটা বেশি পরিমাণে খাওয়া যাবে না, হাইয়েস্ট 60 গ্রাম পর্যন্ত খাওয়া যায়, এর উপরে খাওয়া আসলে যায় না। ওকে, তাহলে আমরা স্নেহ সম্বন্ধে জানলাম। এবার আসি হচ্ছে খাদ্যপ্রাণ বা হচ্ছে ভিটামিন। খাদ্যপ্রাণ ভিটামিন হচ্ছে মোটামুটি 2 রকমের আছে। একটা হচ্ছে যারা লিপিড বা স্নেহের মধ্যে হচ্ছে আহ দ্রবীভূত হয়, আমরা বলি ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো আছে? ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে অ্যাডেক বা হচ্ছে ডেক, যেভাবে মনে রাখতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আবার হচ্ছে পানিতে মিশে হচ্ছে কি বিসি, বিসি হচ্ছে পানিতে মিশে। ভিটামিনের উৎস কি কি আছে এটা আমরা সবাই জানি। তো এখান থেকে হচ্ছে ভিটামিন এ। সো প্রথম আমাদের যে একটা কাজ হবে সেটা হচ্ছে ভিটামিন এ, এটার অন্য নাম কি? ভিটামিন এ এর অন্য নাম কি? যে কোনো ভিটামিন বললে তাদের অন্য নাম আছে কিনা? ভিটামিন এর অন্য নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর অন্য নাম হচ্ছে ভাইয়া রেটিনল। তো এই যে রেটিনল বললাম, এই রেটিনল বা রেটিনোইক অ্যাসিড, এর সাথে কিন্তু একটা চমৎকার মিল আছে, সেটা হচ্ছে কি এই যে রেটিনল, এই রেটিনলের সাথে হচ্ছে আমাদের চোখের রেটিনা, আমরা জানি চোখের মধ্যে হচ্ছে অনেকগুলা স্তর আছে, তার মধ্যে একটা হচ্ছে রেটিনা। এই যে রেটিনা, রেটিনাতে 2 রকমের কোষ থাকে। একটা কোষ হচ্ছে, কোষের নাম হচ্ছে রড কোষ। কি কোষ? রড কোষ। তো এই যে রড কোষটা তৈরি করে হচ্ছে একটা প্রোটিন, সেই প্রোটিনের নাম হচ্ছে রডোপ্সিন। খেয়াল করো, রডোপ্সিন নামক একটা প্রোটিন আছে। হ্যাঁ, এই প্রোটিন, রডোপ্সিন প্রোটিনটা হচ্ছে রড কোষটা তৈরি করে। এখন এই রডোপ্সিন প্রোটিনের একটা উপাদান হচ্ছে আমার রেটিনল বা ভিটামিন এ। তার মানে হচ্ছে যদি ভিটামিন এ এর অভাব হয়, তার মানে রডোপ্সিন প্রোটিন তৈরি হবে না, তার মানে রড কোষের পরিমাণ কমে যাবে, তার মানে হচ্ছে রেটিনাতে আমি ভালো প্রতিবিম্ব পাবো না। তাহলে রড কোষের কাজ কি সেটা আমাকে জানতে হবে। রড কোষের কাজ হচ্ছে, রড কোষের কাজ হচ্ছে মৃদু আলোতে সাড়া দেওয়া, মৃদু আলোতে সাড়া দেওয়া, মৃদু আলোতে, মৃদু আলোতে সাড়া দেয়। তো যেহেতু রড কোষ এখন নাই, তার মানে মৃদু আলোতে সাড়া দিবে, মৃদু আলোতে সাড়া দিবে। এখন যেহেতু রড কোষ নাই, তার মানে মৃদু আলোতে সাড়া দিবে না। তো মৃদু আলোতে যেহেতু সাড়া দিবে না, তার মানে মৃদু আলোতে দেখবে না। তো মৃদু আলো বলতে আমরা রাত বুঝি। এই কারণে তখন আমরা বলি যাদের রড কোষের পরিমাণ কম আছে তাদের রাত কানা রোগের কথা বলে থাকি, যে রাত দেখে না, রাত মানে হচ্ছে মৃদু আলোকে আমরা বুঝাচ্ছি। তো তুমি দেখো যদি হচ্ছে ভিটামিন এ না খাও, কেন হচ্ছে রাত কানা রোগ হতে পারে, হোপফুলি আমরা একটা আইডিয়া পেলাম, রাইট? সো এই হচ্ছে ভিটামিন এ। এখন তো তাহলে ভাইয়া ভিটামিন এ বেশি বেশি খেতে হবে, ভাইয়া বলে দেন কোথায় ভিটামিন এ পাওয়া যায়? শুরুতে হচ্ছে বিটা ক্যারোটিনে ভিটামিন এ পাওয়া যায়, বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনে ভিটামিন এ পাওয়া যায়। ভাই বিটা ক্যারোটিন কি জিনিস? এই যে ক্যারোটিন আসছে কোত্থেকে? ক্যারোট থেকে। কোত্থেকে আসে? ক্যারোট থেকে। ক্যারোট মানে কি ভাইয়া? ক্যারোট মানে গাজর, রাইট? তো গাজরে পাওয়া যায় ভিটামিন এ। হ্যাঁ, শুধু গাজর কোনে বললেন? হ্যাঁ, এই কারণে বলেছি গাজর হচ্ছে একটা রঙিন ফল। এরকম অনুরূপ ভাবে হচ্ছে যত রঙিন ফলমূল আছে, রঙিন ফলমূল মানে ফলমূল একসাথে আসে, ফলমূল, সবজি, এগুলোতে কি পাওয়া যাবে? ভিটামিন এ পাওয়া যাবে। মলা ঢেলা মাছ, হ্যাঁ মলা ঢেলা মাছ, ছোটবেলায় হচ্ছে বলতো ছোট ছোট মাছ খাবা, মলা ঢেলা মাছ খাবা, তাহলে হচ্ছে ভিটামিন এ পাবা। তাহলে মোটামুটি এই জায়গায় এই দেখো পুঁই শাকের পাতা দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, তারপর কাঁচা আম দেওয়া আছে, তারপর হচ্ছে গাজর দেওয়া আছে, সো মিষ্টি আলু দেওয়া আছে। তো মোটামুটি হচ্ছে এগুলা ভিটামিন এ যুক্ত খাবার, আমরা এগুলা খাবো, খেলে হচ্ছে আমাদের চোখ ভালো ভালো দেখবে, তখন আমরা বেশি বেশি করে পড়তে পারবো। বেশি বেশি করে পড়ার জন্য হলেও ভিটামিন এ খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে ভিটামিন এ থেকে আমরা হচ্ছে এবার চলে যাব ভিটামিন বি কমপ্লেক্স। তো যেহেতু বি কমপ্লেক্স বলা হয়েছে, তার মানে এখানে অনেকগুলা ভিটামিন বি আছে, বি 1, বি 2, বি 3, বি 6, বি 9, বি 12। তো এদের মধ্যে হচ্ছে তোমরা অনেকের হচ্ছে জিহ্বায় ঘা হইছে অথবা মুখের কিনারায় ঘা হইছে, মুখের কিনারায়, মুখের কিনারায় ঘা হইছে, হ্যাঁ মুখের কিনারায় ঘা। এই যে মুখের কিনারায় ঘা হইছে, তখন হচ্ছে তোমরা একটা ওষুধ খাইছো, ওষুধ নাম হচ্ছে রিবুসিন। হ্যাঁ, বলছো ঘায়ের ওষুধ, ঘা হইছে, ওষুধ দেন রিবুসিন। এই রিবুসিনটাই হচ্ছে মূলত রিবোফ্লাভিন, রিবো
রিবোফ্লাভিন, এই রিবোফ্লাভিনটা হচ্ছে ভিটামিন B2। তো হচ্ছে তার মানে হচ্ছে ভিটামিন বি এর অভাবে হচ্ছে মুখে ঘা হইতে পারে, জিহ্বায় ঘা হইতে পারে। হুম। এছাড়াও হচ্ছে ভিটামিন বি এর কিছু স্পেশাল বিটা টাইপ আছে যেগুলা হচ্ছে শিখে ফেলতে হবে। যেমন ধরো হচ্ছে B9। হ্যাঁ, B9টাকে বলে ফোলিক অ্যাসিড। খেয়াল করো, ফোলিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড। তারপর হচ্ছে B12, এই উপাদানটাকে বলা হচ্ছে কোবালামিন। কোবালামিন, কোবালামিন। এই দুইটা উপাদানের বিশেষ কাজ আছে। দুইটা উপাদানের বিশেষ কাজ হচ্ছে কি, এই দুইটা উপাদান হচ্ছে, দুইটা উপাদান কি করে, দুইটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে বা রক্ত তৈরিতে অংশগ্রহণ করে। হিমোগ্লোবিন বা রক্ত তৈরিতে অংশগ্রহণ করে। আমি রক্ত তৈরি লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। রক্ত তৈরিতে অংশগ্রহণ করে, যেহেতু রক্ত তৈরিতে অংশগ্রহণ করে, তার মানে দুইটা উপাদান না থাকলে হচ্ছে রক্ত তৈরি হবে না। আর রক্ত তৈরি না হলে কি হবে, রক্ত তৈরি না হলে এনিমিয়া বা রক্ত শূন্যতা হবে। সো এদের কারণে কিন্তু এনিমিয়া বা রক্ত শূন্যতা হতে পারে। সো এই দুটো উপাদান সম্বন্ধে আমরা একটু স্পেশালি জানার চেষ্টা করবো আর কি। সো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে দেখো, যে আম, বাদামেও পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে ব্রুকুলি বা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে পাওয়া যাচ্ছে, ডিমে পাওয়া যাচ্ছে, আলুতে পাওয়া যাচ্ছে। সো এই উপাদানগুলো বেশি বেশি খেতে হবে। তাহলে এই সমস্যাগুলা, ভিটামিন বি রিলেটেড অনেক ডিজিজ আছে, বেরি বেরি, আবার দেখলা এই জায়গায় হচ্ছে মুখের কিনারায় ঘা, জিভায় ঘা হতে পারে। সো আবার রক্ত শূন্যতা হতে পারে। ভিটামিন সি, ভিটামিন সি এর অন্য কি নাম আছে? ভিটামিন অন্য সি এর অন্য নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি বললেই সবার মাথায় কি ঘুরে ফিরে ভাইয়া? ভিটামিন সি, সি 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 হচ্ছে টক জাতীয় উপাদান। টক জাতীয় যত খাবার আছে সেখানে ভিটামিন সি পাওয়া যাবে, টক জাতীয় খাবার। এখন টক জাতীয় খাবার লেবু হইতে পারে, কমলা লেবু হইতে পারে। হ্যাঁ, যে লেবুই খাও সেখানে ভিটামিন সি তুমি পেয়ে যাবা। তাহলে দেখো, এই যে টক আঙুরের কথা বলা আছে, টমেটোর কথা বলা আছে, বা এরকম টক জাতীয় খাবার গুলাতে পাওয়া যাবে। এখন এই ভিটামিন সি, যেটা ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয় তোমরা জানো, যদি কারো ঘাটতি, সেটা হচ্ছে স্কারবি। স্কারবি তোমরা জানো, মোটামুটি স্কারবি একটা ডিজিজ হয়। এখন এই যে ভিটামিন সি, এইটাকে ওষুধ কোম্পানি একটু চালাকি করে। হ্যাঁ, চালাকি করে হচ্ছে ওরা ভিটামিন সি বলে না, ওরা হচ্ছে এটাকে উল্টাইয়া বলে। ধরো এই ভিটামিনটাকে আমি সংক্ষেপে বললাম হচ্ছে বিট, আর সিটাকে বললাম হচ্ছে সি। ওরা কি করে, ওরা বলে সি বিট। তো তোমরা সবাই তখন কিনে কিনে খাও, সি বিট খাইলে রুচি বাড়ে, রুচি বাড়ে, মুখের স্বাদ বাড়ে। হ্যাঁ, সি বিট খাইলে মুখের স্বাদ বাড়ে, সি বিট হচ্ছে ভিটামিন সি। সো সবসময় যে সি বিট কিনে খেতে হবে ব্যাপারটা এরকম না। তুমি ভিটামিন সি যুক্ত খাবার খাও, তাহলে দেখবো তোমার স্বাদকুড়ি অ্যাক্টিভ হয়ে গেছে। খাবারের মধ্যে হচ্ছে একটা অন্যরকম ভাব আসবে। এই কারণে খাবার খাওয়ার সময় লেবু দিয়ে খাবে, কাঁচামরিচ খাবে, তারপর হচ্ছে আঙ্গুর খাবে সময় সময়ে, লেবু খাবে। যদি কমলা সম্ভব না হয়, লেবু কিনে খাবে, লেবুর অনেক কম দাম, ভিটামিন সির অভাব ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে। তারপর সুন্দর করে জেনে যাবে যেটা খেয়েছিলাম সেটাই হচ্ছে ভিটামিন সি, এটাকে ওষুধ কোম্পানি বলে সিবিট, আর এটাকে হচ্ছে আমরা বইয়ের ভাষায়, অন্য ভাষায় বলি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এটা যদি না খাই তাহলে হবে স্কারভি। কি হবে? স্কারভি। ওকে, তাহলে এই হচ্ছে ভিটামিন সি নিয়ে কথাবার্তা। চলো হচ্ছে ভিটামিন ডি কি বলে। ভিটামিন ডি, আহ ভিটামিন ডি কথা আসলেই হচ্ছে যেটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে সামুদ্রিক যে মাছ, সামুদ্রিক যে মাছ, সামুদ্রিক মাছের মধ্যে সামুদ্রিক মাছ, এটার মধ্যে হচ্ছে ভিটামিন ডি অ্যাভেলেবেল আছে। ভাই আপনি সমুদ্রে চলে যাচ্ছেন, আপনি নিজের মাঝে থাকেন, নিজের মাঝে কেন থাকবো? কারণ আমাদের যে স্কিন বা হচ্ছে চামড়া, সেই চামড়া থেকেই হচ্ছে ভিটামিন ডি তৈরি হতে পারে। ভাই কিভাবে? চমৎকার ঘটনা তো। সেই ঘটনাটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওঠার পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে যাওয়া ভালো কথা, বাট এক পর্যায়ে যেটা করবা বা আমি যেটা করি সেটা হচ্ছে যে দিনের কোনো একটা সময় চেষ্টা করি সূর্যের আলোতে থাকার জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য। তখন যেটা হয়, আমার চামড়ার মধ্যে যে কোলেস্ট্রল থাকে, যে একটা লিপিড, তোমরা অলরেডি জেনে আসছো এটা একটা লিপিড, এই কোলেস্ট্রল থাকে, সেই কোলেস্ট্রলটা তখন হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় সূর্যের আলোর উপস্থিতিতে। সেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সে কি করে, সেই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সে তৈরি করে হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর একটা বড় নাম আছে 125 ডাইহাইড্রোক্সি কুলিক্যালসিফেরল বা কুলিক্যালসিফেরল। এই কুলিক্যালসিফেরল তোমার মনে না রাখলেও চলবে,
তুমি জাস্ট মনে রাখো আমাদের চামড়া, সেখানে থেকে কোলেস্ট্রল, সেটা সূর্যের আলোতে ভিটামিন ডি হয়। প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই, আমরা তো দেখি যে ছোট বাবুদেরকে হচ্ছে বা মানে সদ্য জন্মগ্রহণ করা বাবুদেরকে হচ্ছে আহ পানি, সূর্যের আলোতে পানি গরম করা বা তাদেরকে কিছুক্ষণ রোদে ধরে রাখে, তার মানে তাদের ক্ষেত্রে ভিটামিন ডিটা তৈরি হয়। আমাদের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ হয়। আপনার ক্ষেত্রে হয়? হয়। যে কোনো বয়সেই রোদে গিয়ে দাঁড়াও, ভিটামিন ডি পাওয়া যাবে। তবে এই ভিটামিন ডি এর লোভে পা দিও না। বেশি পা দিলে পরে স্কিন বার্ন হয়ে যাবে। এই কারণে বলে লোভে পাপ, পাপে স্কিন বার্ন। তো এই জন্য হচ্ছে ভিটামিন ডি পেতে গেলে খুব কম পরিমাণ সময়ের জন্য রোদে থাকলেই হবে। তো এই দিক থেকে একটা সুন্দর এমসিকিউ করা যায়, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে ধরো একটা স্টুডেন্টের নাম হচ্ছে অভি, অথবা হচ্ছে রবি, অথবা রতন, যতন। তো তারা কি করলো? তারা হচ্ছে সারা দিন রাত পড়াশোনা করে, ঘর থেকে বের হয় না। ধরে নিছে যে ওকে, আমার কোনো ভিটামিনের ঘাটতি হবে না, কিন্তু যেটা দেখা গেল তার ভিটামিন ডি এর ঘাটতি হয়ে গেছে। মনে রাখতে হবে, অন্ধকার পরিবেশে বা বদ্ধ পরিবেশে থাকলে দীর্ঘদিন ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে, যদি ভিটামিন ডি খাবার সে না খায়। ঠিক আছে? তাহলে ভিটামিন ডি হচ্ছে প্রথমত খাবারের মাধ্যমে পেতে পারি, আবার নিজের দেহ থেকেও তৈরি হতে পারে। এছাড়াও এই জায়গায় আরো কিছু ভিটামিন ডি এর কথা দেওয়া আছে। সামুদ্রিক মাছ বা হচ্ছে মটর, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ডিম, এগুলোতে ভিটামিন পাওয়া যায়। কলিজা ভিটামিন ডি পাওয়া যায়, আমরা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। সো ভিটামিন ডি এর যদি অভাব হয়, বা ভিটামিন ডিটা ভাইয়া বেশি খাইলে সুবিধা কি? বেশি খেলে সুবিধা হচ্ছে মানে পরিমিত, বেশি না। ভিটামিন ডির সুবিধা হচ্ছে, এই ভিটামিন ডি যেটা করে সেটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে, রক্তনালীর মধ্যে হচ্ছে কি আছে? ক্যালসিয়াম আছে। তো এই ক্যালসিয়ামটা তো রক্তে দরকার নাই, মানে একটা লেভেল পর্যন্ত দরকার, একটা নির্দিষ্ট লেভেল সবাই মেনটেন করবে, যেহেতু এটা একটা খনিজ লবণ বা খনিজ লবণের অংশ। তো এই ক্যালসিয়ামটাকে কি করবে? সে ধরবে। ধরে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা হাড্ডি, এটা হচ্ছে একটা হাড্ডি। এই হাড্ডির হচ্ছে কি করবে? হাড্ডির মধ্যে ক্যালসিয়ামটাকে নিয়ে আসবে, ফলে ক্যালসিয়ামটাকে জমা করবে, ফলে হাড্ডিটা কি হবে? দৃঢ় হবে, মজবুত হবে। তোমরা মনে রাখবা, দেহে যত হাড্ডি, সব হাড্ডি তৈরি হয় বেশি বেশি ক্যালসিয়াম লবণ ডিপোজিশনের মাধ্যমে। তার মানে হচ্ছে কেউ যদি বলে যে আমার হাড্ডিটা দুর্বল, তুমি কি বলো? ক্যালসিয়াম ট্যাবলেট খাও। কেন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলো? কারণ হাড্ডিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে, তাই হাড্ডিটা দুর্বল হয়ে গেছে। তার মানে তাকে বেশি বেশি ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। কিন্তু তুমি তাকে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে বললা, ভালো কথা, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বললা, ভালো কথা, কিন্তু সেই ক্যালসিয়ামটাকে যে হচ্ছে হাড্ডিতে নিয়ে যাবে, তার জন্য হচ্ছে ভিটামিন ডি লাগবে। তো ভিটামিন ডি তো খেতে হবে। তার মানে ভিটামিন ডি না খেলে ক্যালসিয়াম খাইলেও লাভ হচ্ছে না। তার মানে হাড্ডিতে ভিটামিন ডি, ক্যালসিয়াম যাচ্ছে না, হাড্ডি ভঙ্গুর হবে। এই কারণে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? রিকেটস নামক একটা ডিজিজের তোর নাম তোমরা শুনেছো, রিকেটস, তাই না? রিকেটস হয়, যেটার কারণে কি হচ্ছে? বাচ্চাদের হাড্ডি দুর্বল হয়ে যায়, তাই না? ওকে। পানি অপর নাম জীবন না। আমরা একটু সংশোধন করবো, কজ চারপাশে এত সব দূষণ হয়ে গেছে, তাই আমরা বলবো বিশুদ্ধ পানির অপর নাম জীবন। মানে পানির অপর নাম আলটিমেটলি জীবন। আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো তো দেহের মধ্যে 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি। আর দৈনিক পানি খেতে হবে 2 থেকে 3 লিটার, বা তোমাদের বই 3 লিটার বলা আছে, 3 লিটার। আর পানিকে বলে ফ্লুইড অফ লাইফ। কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়? যত জৈবিক কাজ, সব জৈবিক কাজের জন্য কি লাগবে? পানি লাগবে। দেহের ভারসাম্য রক্ষা করার জন্য কি লাগবে? পানি লাগবে। তাহলে যত দুই জৈবিক কাজ, অ্যাটলিস্ট দুইটা কথা, হ্যাঁ দুইটা কথা, যদি প্রশ্ন আসে যে হচ্ছে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়, তাহলে দেহের মধ্যে যত জৈবিক কাজ সম্পাদন করতে হবে সেখানে পানির দরকার হয়, এক। তারপর হচ্ছে ভারসাম্য রক্ষা করার জন্য, হ্যাঁ, রক্তের ভারসাম্য, দেহের ভারসাম্যের কথাই বলি, যদি দেহের ভারসাম্য, তাহলে কি হবে? তাহলে হচ্ছে পানি দরকার হবে। ওকে, এই হচ্ছে পানি। দেখো কত সুন্দর। সবাই হচ্ছে ঠিক এই মুহূর্তে কি করবা? যেহেতু পানির অপর নাম জীবন, পানির প্রতি শ্রদ্ধা পোষণ করে একবার হচ্ছে 1 গ্লাস পানি নাও, নিয়ে হচ্ছে খেয়ে ফেলো। 1 মিনিট সময় দেওয়া হলো। তোমরা সবাই হচ্ছে পানি নাও, 1 গ্লাস পানি খেয়ে ফেলো। পানি খাওয়ার পর দেখো কতটা ফ্রেশনেস কাজ করে। আর তারপরে হচ্ছে মনোযোগের সাথে তোমরা হচ্ছে আবার ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ওকে। রাফেজ বা আঁশযুক্ত খাবার, যত যাই খাবার খাও, সব খাবার হচ্ছে তার প্রয়োজনীয় উপাদান বডিকে সাপ্লাই দিয়ে বডি থেকে বের হয়ে যাবে। যদি এমনটা হয় তুমি শুধু প্রোটিন খেয়ে যাচ্ছ দৈহিক বৃদ্ধির জন্য, তো প্রোটিনটা হচ্ছে তোমার বডি থেকে বের হতে না পারলে কিন্তু আবার উল্টা ঝামেলা হবে। অর্থাৎ তার যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে, যেটা বর্জ্য হিসেবে তৈরি হচ্ছে, তো যে কোনো বর্জ্যকে বডি থেকে তৈরি করতে গেলে
বডি থেকে বের করতে গেলে, বর্জ্যকে বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে দুইটা জিনিস। এক, পানি খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, খাবারের সাথে সাথে পানি খেতে হবে। পানি খেলেই হবে না, সাথে সাথে হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার খেতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই সংকটটা সবার মাঝে দেখা যায়, ছেলে মেয়েদের টেন্ডেন্সি, ওরা আঁশযুক্ত খাবার খায় না, আঁশযুক্ত খাবার চিনেও না। আঁশযুক্ত খাবার হচ্ছে কোনগুলা? আঁশযুক্ত খাবার হচ্ছে যত শাক আছে, এই শাকগুলাকে চোখ বন্ধ করে আঁশযুক্ত খাবার বলা যায়, সবজিকেও বলা যায়। তো এইগুলাকে আমরা একটু সাথে সাথে খাওয়ার চেষ্টা করবো। সো এই রাফেজের যে সুবিধাটা হচ্ছে এরা নিজেরা হচ্ছে কখনো পরিপাক হয় না। এক, কেন পরিপাক হয় না? কারণ এদেরকে পরিপাককারী এনজাইম নাই যারা পরিপাক করবে, তাই এরা যেভাবে ছিল সেভাবে বের হবে। তবে তাদের পুষ্টি উপাদানটা বডি নিয়ে নিবে। হ্যাঁ, কোনো একটা সবজিতে যদি হচ্ছে ভিটামিন এ থাকে, সেটাকে বডি অ্যাবজর্ব বা শোষণ করে ফেলবে। অন্যদিকে তাহলে তারা কি করবে? তারা হচ্ছে দুইটা কাজ করে, বেসিক দুইটা কাজ। এক, তারা নিজেরা হচ্ছে পানি শোষণ করে। তার মানে যেহেতু পানি শোষণ করে, তার মানে হচ্ছে আহ, তারা পানি শোষণ করে, দেন হচ্ছে এরা হচ্ছে পিচ্ছিল টাইপ। হ্যাঁ, এরা পিচ্ছিল হয়ে যায়। না হয় তুমি হাতের মধ্যে হচ্ছে যে কোনো একটা গাছের পাতা বা যে কোনো একটা সবজি নিয়ে বারবার হচ্ছে আহ রাবিং করে দেখো, দেখো পিচ্ছিল হয়ে গেছে। তো এই কারণে যেটা হবে, পরিপাক কালের ভিতর পরিপাকের পর যে বর্জ্য উপাদানগুলো আছে, এই বর্জ্য উপাদানগুলাকে হচ্ছে বডি থেকে বের করে দেওয়ার জন্য হচ্ছে আমার এই পরিপাক নালীটাকে পিচ্ছিল রাখতে হবে, সাথে সাথে পানি লাগবে। সো এই দুইটা কাজই যেহেতু হচ্ছে আমার রাফেযুক্ত খাবারটা করছে, তার মানে ইজিলি হচ্ছে বর্জ্যটা বের হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে আমরা এই খাবারটা না খাই, তাহলে বর্জ্যটা আটকা পড়ে যাবে। আর এইভাবে আটকা পড়ে গেলে কনস্টিপেশন বা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেখান থেকে একসময় ডায়রিয়া হতে পারে। আর দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে অন্ত্রের কিন্তু অনেক সমস্যা হতে পারে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড খুবই কমন একটা ডিজিজ। সো এই কারণে হচ্ছে উই উইল ইট রাফেজ and will encourage others to eat roughage. That's the important point here. ঠিক আছে? তাহলে রাফেজ নিয়ে আমরা জেনে গেলাম। মোটামুটি হচ্ছে আমরা খাদ্য সম্বন্ধে অনেক বিস্তারিত জেনেছি। এবার হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টার রিলেটেড হচ্ছে কি কি এমসিকিউ আসা সম্ভব, এই এমসিকিউ গুলা হচ্ছে একটু দেখে নিচ্ছি। ওকে, প্রথম এমসিকিউ যেটা আসছে, কোন খাদ্য থেকে দ্রুত শক্তি পাওয়া যায়? তো দ্রুত শক্তি পেতে গেলে আমাকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শোষিত হতে হবে। ফার্স্ট শোষিত হতে হবে, শোষিত হবে দ্রুত, দ্রুত। তাহলে হচ্ছে আমি কি পাবো? দ্রুত শক্তি পাবো। তাহলে হচ্ছে দই, আখের গুড়, আমের রস, ভাত। তার মধ্যে দেখো, দই কিন্তু শোষণ হতে সময় লাগবে, আখের গুঁড়ো সময় লাগবে, ভাতও কিন্তু সময় লাগবে, কারণ এগুলা বাকি সবগুলাই মানে হচ্ছে দই, আখের গুড়, ভাত, এগুলা জটিল উপাদান। কিন্তু আমের রস এটা কিন্তু হচ্ছে একটা সরল উপাদান, সরল উপাদান, সরল উপাদান বা হচ্ছে সরল শর্করা। তো যেহেতু সরল শর্করা বা সরল উপাদান, সেহেতু হচ্ছে এটা কি হবে? দ্রুত শোষিত হয়ে যাবে। আর যদি এটা দ্রুত শোষিত হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি কি পেয়ে যাব? দ্রুত শক্তি পেয়ে যাব। তাহলে আমার এই জায়গার মেইন থিম হচ্ছে, আমি যদি হচ্ছে শক্তি পেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে খাবারটা কি হতে হবে? খাবারটা হচ্ছে দ্রুত শোষিত হতে হবে, তাহলে হচ্ছে আমি শক্তি পাবো, না হলে কিন্তু হচ্ছে প্রচুর সময় লাগবে। ওকে, তারপর হচ্ছে 25 গ্রাম ঘি থেকে কত কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়? তো এই জায়গায় হচ্ছে আমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে, যেহেতু ঘি বলা আছে, সো ঘি এর ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ঘিটাকে হচ্ছে চর্বি হিসাবে চিন্তা করি, চর্বি, হ্যাঁ চর্বি, চর্বি হিসাবে চিন্তা করি, তাহলে আমরা জানি যে চর্বির যদি হচ্ছে এক খাদ্য হিসাবে চিন্তা করি, 1 গ্রাম খাদ্য উপাদান, সেক্ষেত্রে হচ্ছে চর্বির জন্য যে হিসাবটা আসে, 9 কিলো ক্যালোরি। কত কিলো ক্যালোরি? 9 কিলো ক্যালোরি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই জায়গায় দেওয়া আছে 25 গ্রাম, তাহলে 1 গ্রামে পাওয়া যায় হচ্ছে কত? 1 গ্রামে পাওয়া যায় হচ্ছে 9 কিলো ক্যালোরি। তাহলে 25-এ কত হবে? জাস্ট 25 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 25 দিয়ে মাল্টিপ্লাই হলে নিঃসন্দেহে আমার হিসাবটা আসার কথা হচ্ছে 225 কিলো ক্যালোরি। সো আমরা এটা জানি, আমি ধরে নিয়েছি যে তোমরা হচ্ছে 1 গ্রাম শর্করা বা কার্বের জন্য হচ্ছে 4 হয়। তারপর হচ্ছে 1 গ্রাম প্রোটিনের জন্য হচ্ছে কত হয়? 4 হয়। তারপর হচ্ছে 1 গ্রাম আমাদের লিপিড, তার জন্য হচ্ছে টুয়াইস, তার জন্য কত হবে? 9 কিলো ক্যালোরি। তো এই হিসাবটা হোপফুলি তোমরা জানো, আমার ধারণা। সো তোমাদের কাছে এটা একটা ইজি পিজি জিনিস হওয়ার উচিত। ওকে, প্রজ্ঞার কোষ্ঠকাঠিন্য হওয়ায় ডাক্তারের পরামর্শে সে বিশেষ ধরনের খাদ্য গ্রহণ শুরু করলো।
কোষ্ঠকাঠিন্য। সো তুমি এখন ধরে ফেলার কথা যে কোষ্ঠকাঠিন্যর সাথে তাহলে কোনটা জড়িত। তার মানে এখানে রাফেজ যুক্ত খাবারের ব্যাপারটা জড়িত। তার মানে সে বেশি বেশি মাংস খাচ্ছে বা এই টাইপ খাবার খাচ্ছে, কিন্তু রাফেজ খাচ্ছে না, পানি খাচ্ছে না। তার মানে প্রজ্ঞার আহারকৃত খাদ্যটি কি হতে পারে? প্রজ্ঞার আহারকৃত খাদ্যটি কি হতে পারে? বেশি বেশি মাংস খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে বডি থেকে ইজিলি বের হইতে চায় না। এই কারণে কিন্তু হচ্ছে একটু কনসাসলি খাবা, বেশি বেশি, কিন্তু সাথে সাথে রাফেজ খেতে হবে, পানি খেতে হবে। প্রজ্ঞার আহারকৃত খাদ্যের উপাদান মূলত হচ্ছে আহারকৃত খাদ্যের উপাদান। এখন এই জায়গা থেকে খেয়াল করতে হবে যে কোষ্ঠকাঠিন্য হয়, ডাক্তারের পরামর্শে সে বিশেষ ধরনের খাদ্য গ্রহণ শুরু করলো। আচ্ছা, যদি বিশেষ ধরনের খাদ্য গ্রহণ শুরু করে, তার মানে আমাদেরকে প্রশ্ন করে হচ্ছে এখন মানে এই যে বিশেষ ধরনের খাদ্য গ্রহণ শুরু করলো, সেই খাদ্য উপাদানটা কি? বিশেষ ধরনের ডাক্তারের পরামর্শে, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা হবে রাফেজ। বাট কি কারণে হয়েছিল বলে অ্যান্সার হতে পারে মাংস। হ্যাঁ, কি কারণে? এটা হচ্ছে কি কারণে, কি কারণে এটা হইতে পারে, হ্যাঁ, কি কারণে হইতে পারে। ওকে, কি কারণে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? একটা হচ্ছে বেশি বেশি মাংস খাবে, কিন্তু হচ্ছে সবজি খাবে না। তাইলে এখনকার আহারকৃত খাদ্যটা হচ্ছে সবজি। ওকে, তাহলে এই সবজি বা হচ্ছে শাক, এর উপাদান কি? এর উপাদান হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে লিগনিন। তাহলে হচ্ছে এগুলোর উপাদান হচ্ছে দুইটা, সেলুলোজ আর হচ্ছে লিগনিন। ওকে, তাহলে সবজি যেহেতু বলা হয়েছে, তাই হচ্ছে সেলুলোজ এবং লিগনিনটাই আসছে। ওকে, কোন খাদ্যটি মানবদেহ সরাসরি শোষণ করতে পারে? সরাসরি শোষণ করতে পারে, তার মানে যেটা সরল উপাদান, সরাসরি উপাদান, মানে সরল উপাদান, সেটাই সরাসরি শোষণ করতে পারবে। তাহলে দুধ, চিনি, মধু এবং হচ্ছে ভাত। তার মধ্যে হচ্ছে দুধ কিন্তু সরল উপাদান না, জটিল উপাদান। চিনি জটিল উপাদান, হ্যাঁ, ভাত হচ্ছে জটিল উপাদান। মধু হচ্ছে সরল উপাদান, তাই এটা দ্রুত শোষণ করে ফেলবে। আর এটা থেকে দ্রুত শক্তিও পাওয়া যাবে। অলরেডি আমরা এটার সাথে পরিচিত হয়েছি। কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী নিচের কোনটি? খেয়াল করো, দায়ী নিচের কোনটি? তাহলে কোনটি দায়ী হবে? এই যে মাংস বেশি বেশি খায়, সেটাই হচ্ছে দায়ী। তো এগুলোর পাশাপাশি সবজি খেতে হবে। ওকে, শাহিন সকালের নাস্তায় 80 গ্রাম গমের আটা রুটি ও একটি ডিম খায়। তাহলে এই জায়গা থেকে হচ্ছে মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে আমাদেরকে একটা হিসাবে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে হচ্ছে আমরা দেখব যে কোন খাদ্য উপাদানে হচ্ছে কি কি পরিমাণে হচ্ছে ক্যালোরি থাকে বা কিলোক্যালোরির ব্যাপারটা ডিল হয়। তো আমরা যদি হচ্ছে বইতে যাই, তাহলে হচ্ছে দেখবো যে গমের রুটির ক্ষেত্রে, ধরো গমের রুটি, সেক্ষেত্রে দেখবো যে 100 গ্রামের জন্য, 100 গ্রামের জন্য হিসাবটা হচ্ছে 341 কিলো ক্যালোরি। তো 341 কিলো ক্যালোরি হলে আমরা এখান থেকে হচ্ছে 100 গ্রাম তো নাই, সেখানে হচ্ছে 80 গ্রাম। তাহলে 80 গ্রামের জন্য হচ্ছে ভ্যালুটা কত হবে? তো আমরা ডিভাইড করলে আলটিমেটলি ধরো ভ্যালুটা আসলো কত, 272 দশমিক সামথিং। তো 272 থেকে আমরা তখন এটাকে মিলাই লিখি হচ্ছে 273। তাহলে খাদ্য উপাদানটা হচ্ছে 273 কিলো ক্যালোরি। তার মানে হচ্ছে আমি যদি এই এমসিকিউটার সমাধান করতে চাই, তাহলে একটাই ওয়ে, সেটা হচ্ছে বই থেকে আমাকে ওই ডাটা মুখস্থ করতে হবে। তা আমি তোমাদেরকে চেষ্টা করব যে নেক্সট ক্লাসে এই স্লাইডটুকু ভালো করে দেখাই দেওয়ার জন্য, যে কোন খাদ্য উপাদানের মধ্যে কি থাকে, কোন খাদ্য উপাদানে কি কি পরিমাণে ক্যালোরি থাকে, কোনগুলো আসলে পড়া উচিত সেগুলা। তাহলে হিসাবটা হচ্ছে কত, 273 কিলো ক্যালোরি। অন্যদিকে হচ্ছে আমার এই জায়গা থেকে হচ্ছে 273 কিলো ক্যালোরি। আর আহ, না- নাস্তা থেকে মোট কত কিলো ক্যালোরি শক্তি পায়? তাহলে হচ্ছে আমি 80 গ্রাম থেকে পেয়ে গেলাম হচ্ছে 273। এখন আমাকে দেখতে হবে একটি ডিম, মানে 100 গ্রাম। যদি হচ্ছে ডিমের ক্ষেত্রে হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে 100 গ্রামে কতটুকু ক্যালোরি থাকে। সেক্ষেত্রে ধরো হচ্ছে ক্যালোরি থাকে কত থাকে, আমরা যদি একটা রাফ হিসাব নিই, তখন 100 গ্রামের যে খাদ্য উপাদান তার সাথে যোগ করলে আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসে হচ্ছে 446 ক্যালোরি। 446 ক্যালোরি, তার মানে আমাকে আসলে ভ্যালুগুলা জানতে হবে। আমি যদি ভ্যালু না জানি, সেক্ষেত্রে কোনোভাবে অ্যান্সার করা সম্ভব না। দিস ইজ অল অ্যাবাউট মেমোরাইজিং। ইনশাল্লাহ আমি তোমাদেরকে হচ্ছে ভ্যালুগুলা দেখাই দিব, তাহলে এই জিনিসটার ব্যাপার তুমি ধরতে পারবা, সমস্যা নেই। এবার 100 গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যাবে কোনটি থেকে? সো এই জায়গায় তোমাকে যেটা জানতে হবে, যে শর্করা আছে, আমিষ আছে, প্রোটিন আছে, হ্যাঁ। তাহলে শর্করা, আমিষ এবং হচ্ছে গিয়ে শর্করা, আমিষ এবং স্নেহ, প্রোটিন, সরি, প্রোটিন এবং আমিষ একই কথা, স্নেহ। তো এই স্নেহের মধ্যে হচ্ছে 1 গ্রাম খাদ্য উপাদান হিসেবে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়, রাইট? প্রায় হচ্ছে দ্বিগুণ। তার মানে এই জায়গায় হচ্ছে তোমাকে স্নেহ খাবারটা খুঁজে বের করতে হবে। তো সেখানে হচ্ছে 100 গ্রাম হিসাব করলে তার মানে এটা পাওয়া যাবে।
এটাতে সবচেয়ে বেশি পাওয়া যাবে। সো আমি যদি নর্মালি চিন্তা করি ভাত হচ্ছে 4 ক্যালোরি পাওয়া গেলে 4 কিলো ক্যালোরি, তাহলে হচ্ছে 100 গ্রাম হচ্ছে কতটুকু পাওয়া যাবে। আর চিনি হচ্ছে সেম শর্করা, তাহলে 100তে এরকম হবে। মাছ হচ্ছে সেম, 100তে এরকম হবে। আর এটা হচ্ছে 9 × 100, তার মানে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে হচ্ছে চর্বিতে। স্বাভাবিক একটা জিনিস। ওকে, এবার হচ্ছে জহিরের পায়খানা শক্ত হয়, তার বাবা তাকে ডাক্তার দেখালেন। হ্যাঁ, ডাক্তার সাহেব জহিরকে বিশেষ ধরনের খাদ্য গ্রহণের পরামর্শ দিলেন। তো সেক্ষেত্রে হচ্ছে নির্দেশিত খাদ্য কোন ধরনের হবে, এটা অলরেডি আমরা আগে একটা এমসিকিউ সলভ করেছি। এটা আমি ইচ্ছে করে রেখেছি যেন তোমরা এটার অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারো যে কোন খাবার খেতে হবে এবং খাবারে কি কি থাকা চাই। সো তোমরা যখন এটা দেখবে, সর্ট আউট বাই ইউরসেলফ, সর্ট আউট, তোমরা নিজেরা ইনশাল্লাহ পারবে। এবার ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? তাহলে কি কোনটা যেন ছিল? কোলেস্টেরল, রাইট? ওকে, অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হতে পারে? এই যে অনেক অধিকাংশ সময় আবদ্ধ স্থানে থাকবা, তার মানে তুমি সূর্যের আলো পাবা না। কি পাবা না? সূর্যের আলো পাবা না। তো সূর্যের আলো পাবা না মানে স্কিন থেকে ভিটামিন ডি তৈরি হবে না, তার মানে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে, রাইট? ওকে, খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা হ্রাস করে কোনটি? এইটাও খুব ইজি বিজি জিনিস, রাইট? যে খাদ্যনালীর ক্যান্সার হবে কখন? যখন খাদ্যনালীর ভিতর থেকে খাদ্যটা বের হতে না পারে, সেখানে আটকা পড়ে যায়, সেখানে তখন ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে জমা হয়ে খুব আজে বাজে অবস্থা ক্রিয়েট করে ফেলবে। ধীরে ধীরে পরিবেশ নষ্ট হয়ে সেখান থেকে হচ্ছে ক্যান্সার হতে পারে। অনেক লেন্দি প্রসেস, বাট হতে পারে। তার জন্য হচ্ছে রাফেজ। রাফেজের ক্ষেত্রে কি হয় আমি বলেছিলাম, তারা হচ্ছে পানি শোষণ করে, তারা হচ্ছে মল নিষ্কাশনে সাহায্য করে। ঠিক আছে, তার মানে হচ্ছে পানিও শোষণ করে, মল নিষ্কাশনও সাহায্য করে। এই দুইটা কাজ তারা করে থাকে। ওকে, আঁশযুক্ত খাবার না খেলে কোন রোগ হয়? আঁশযুক্ত খাবার না খেলে কোন রোগ হয়? ওকে, তুমি এটা জানো, কোষ্ঠকাঠিন্য বা হচ্ছে কি কনস্টিপেশন যেটা হচ্ছে। ওকে, 5 বছর বয়সী সঞ্জানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে। দেখো, 5 বছর বয়স কিন্তু বইয়ের সব লেখা বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারে মানে পড়তে পারে এমনটা না, যেগুলো লেখা সেটা বুঝতে পারে। তবে রাতে সে বইয়ের লেখাগুলো ঠিক মতো দেখতে পায় না। এই রাতে না দেখলে তোমরা যেটা কি বলো? রাত কানা। ওকে, এখন তাহলে রাতকানা অলরেডি জিনিসটা আমি তোমাদেরকে বলেছি যে রাতকানার সাথে ভিটামিন এ কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, রাইট? তারপর হচ্ছে তার এই সমস্যা দূরীভূত করতে গেলে রঙিন ফলমূল খেতে হবে, হ্যাঁ, মলা ডেলা মাছ খেতে হবে, এই খেতে হবে, সেই খেতে হবে, রাইট? তার মানে হচ্ছে লিভারও খেতে হবে। অ্যান্সার হচ্ছে তিনটে। লিভারও খেতে হবে, যকৃৎ, কলিজা। হ্যাঁ, যারা যকৃৎ বোঝো না, বলে যে তোর কলিজা এত বড় ভাই, কলিজা এত বড় হোক বা না হোক, খুব বেশি বেশি কলিজা খাবা। ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর কাজ তো একটা আমি বলেছি, হ্যাঁ, যে হচ্ছে হাড্ডি গঠনে সাহায্য করে। আচ্ছা ভাই, দাঁত কি একটা হাড্ডি? হ্যাঁ, দাঁত এক প্রকার হাড্ডি। তো এই হাড্ডিটাকে হচ্ছে বহি কঙ্কাল বলা হয়ে থাকে। এই কারণে ভবিষ্যতে তোমরা অন্তকঙ্কাল পড়বা, সেখানে 206টা হাড্ডি আছে, সেখানে অন্তর্ভুক্ত করা হয় না, কারণ এটা হচ্ছে বহি কঙ্কাল, আর আমাদের বইতে আলোচনা করা হচ্ছে অন্তকঙ্কাল। তো দাঁত দাঁত হচ্ছে সবচেয়ে দৃঢ় এবং মজবুত টিস্যু। তো এত দৃঢ় মজবুত হতে গেলে এর মধ্যে কি থাকবে? দেখা যায় দাঁতের প্রায় 96% আপি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম এই কারণে হচ্ছে দাঁতটা কাইন্ড অফ মৃত বলা যায়, বাট হচ্ছে তোমরা জানো দাঁতের মধ্যে আবার মজ্জা থাকে, মজ্জা থাকার কারণে এটা আবার জীবিত হয়, এই কারণে মাঝে মাঝে ব্যথা করে, রাইট? ওকে, এছাড়া হচ্ছে ভিটামিন ডি এর কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণও করে অন্ত্রে, অন্ত্রে হচ্ছে ফসফরাসও শোষণ করে থাকে। অর্থাৎ তোমার বডিতে বা হাড্ডিতে এই মুহূর্তে ক্যালসিয়াম খুব বেশি দরকার। এখন সেটা যদি হচ্ছে বডি থেকে চলে যায়, সেটা তো খারাপ জিনিস, তাই বডি থেকে চলে যাওয়া যাবে না। তাই অন্ত্রে, অন্ত্রে বলতে তোমরা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এগুলোর নাম শুনে আসছো, রাইট? তো সেই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র হয়ে বর্জ্যের মাধ্যমে যেন এগুলো বের হয়ে না যায়, এগুলাকে ধরে। আমরা যদি হচ্ছে একটু দেখাই, ধরো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের একটা অংশ, ক্যালসিয়ামটা হচ্ছে চলে যাচ্ছিল বর্জ্য আকারে, হ্যাঁ, তখন তাকে ধরবে, কানে ধরবে। ক্যালসিয়ামের কি কান আছে? ক্যালসিয়ামের কান নাই। তো ধরবে, ধরে হচ্ছে তাকে কোথায় নিয়ে আসবে? এটা হচ্ছে আমার পরিপাক নালী, হ্যাঁ, নালী বা অন্ত্র লিখে, অন্ত্র। তাকে ধরবে, ধরে হচ্ছে তাকে কোথায় নিয়ে আসবে? তাকে নিয়ে আসবে হচ্ছে, আমরা সুন্দর করে একটা ইয়াকি, এই রক্তনালী। তাকে ধরে হচ্ছে আমার রক্তনালীতে নিয়ে আসবে, রক্তনালীতে নিয়ে আসবে ক্যালসিয়ামটাকে, ক্যালসিয়ামটাকে রক্তনালীতে নিয়ে আসবে। তো তখন ক্যালসিয়ামটাকে রক্তনালীতে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, ওই যে এটা একটা হাড্ডি, এই হাড্ডির মধ্যে ক্যালসিয়ামটাকে নিয়ে যাবে, ফলে তখন হচ্ছে ক্যালসিয়ামের অভাবটা ফুলফিল হবে। সো এইভাবে হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে সেম ঘটনা। সো ফসফরাস কেন কেন দরকার? কজ হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস মিলে ক্যালসিয়াম ফসফেট লবণ তৈরি করে, হচ্ছে জমা থাকে ক্যালসিয়াম ফসফেট ফরম্যাটে।
তো তিনটেই হচ্ছে সঠিক আনসার। ওকে, রাফেজ কি জিনিস? তাহলে রাফেজ হচ্ছে আঁশযুক্ত খাবার। রাফেজ হচ্ছে আঁশযুক্ত খাবার বা আঁশযুক্ত খাবারকে বলা হয় রাফেজ। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা খাবার। তাইলে আঁশযুক্ত খাদ্য উপাদানকে রাফেজ বলা হয়। উদাহরণ হিসেবে শাকসবজির কথা বলতে পারো, উদাহরণ হচ্ছে শাকসবজি। জেরুথ্যালমিয়া কি জিনিস? জেরুথ্যালমিয়া হচ্ছে ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে বর্ণান্ধতা, ভিটামিন এর অভাবে হচ্ছে যে ডিজিজ হতে পারে, এই ডিজিজ গুলোর হচ্ছে সর্বনিম্ন মাত্রা হচ্ছে কি জেরুথ্যালমিয়া। ভিটামিন এ এর অভাবে ডিজিজ হতে পারে, এই ডিজিজ গুলোর সর্বনিম্ন মাত্রা হচ্ছে জেরুথ্যালমিয়া। তো ভিটামিন এর অভাবে রাতকানা হয়, সো রাতকানার একেবারে সর্বনিম্ন পর্যায়টাকে আমরা বলতেছি জেরুথ্যালমিয়া। ওকে, কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? খুব সিম্পল, যে হচ্ছে জানি আমরা নাইট্রোজেন কোথায় থাকে, আমিষে থাকে। সো আমিষ জাতীয় খাদ্য উপাদান দেহে নাইট্রোজেন সরবরাহ করে। এবার আমিষ জাতীয় খাদ্য উপাদান থেকে যে অতিরিক্ত অংশ থাকে, অতিরিক্ত অংশ, অতিরিক্ত বলতে হচ্ছে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় অংশ, অতিরিক্ত না বলে এটাকে আমরা হচ্ছে বলি এখান থেকে হচ্ছে আমিষ জাতীয় খাদ্য উপাদান থেকে যে উপাদানটুকু আর দরকার নাই, হ্যাঁ, যে উপাদানটুকু আর দরকার নাই সেই উপাদানটুকু বডি থেকে বের করে দিতে হবে। আমি যেহেতু উপাদানের যে বর্জ্য, এই বর্জ্যটাকে কি নামে ডাকা হয়? চিন্তা করো তো, বর্জ্যটাকে ডাকা হয়, তোমরা জানো, মূত্র নামে। এই কারণে তোমরা দেখেছো যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন। আর রেচনে আমরা মূলত হচ্ছে মূত্রকেই বডি থেকে বের করে দেই। ওকে, সম্পূরক আমিষ বলতে কি বোঝায়? সম্পূরক আমিষ সো হচ্ছে আমাদের যে আমিষ বা আমিষের যে প্রধান প্রধান উপাদানগুলো আছে, সেই প্রধান উপাদানগুলোর পরে যে উপাদান থাকতে পারে সেগুলোকে আমরা সম্পূরক আমিষ বলি। ধরো হচ্ছে মাছ, মাংস, এই উপাদানগুলো হচ্ছে সম্পূরক আমিষ। এই সম্পূরক আমিষের পাশাপাশি হচ্ছে আরো আহ, আমিষের উপাদান থাকতে পারে, সে বা আরো অন্যান্য খাবারে হচ্ছে আমিষ থাকতে পারে। সেই খাদ্য উপাদানগুলো হচ্ছে আমরা কি বলি? আমরা হচ্ছে সম্পূরক আমিষ বলে থাকি। সো এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। আবার হচ্ছে আমরা যদি হচ্ছে হুবহু বই থেকেই হচ্ছে জিনিসটাকে কোট করি, যে বিভিন্ন আমিষকে যখন আমরা আবার একসাথে ম্যাচ করব, তখন হচ্ছে আমরা সেটাকে সম্পূরক আমিষ বলতে পারি। সো বইয়ের তথ্য মতো হচ্ছে বিভিন্ন আমিষের সংমিশ্রণ। খেয়াল করি আমরা, বিভিন্ন আমিষের সংমিশ্রণকে আমরা কি বলতেছি? বিভিন্ন আমিষের মিশ্রণ, মিশ্র খাবারও বলা যায়। বিভিন্ন আমিষের মিশ্রণকে আমরা বলতেছি হচ্ছে সম্পূরক আমিষ। Okay, এবার হচ্ছে সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি কেন? খুব ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা, আমরা যদি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে একটু ইলাবোরেট করি, তাহলে হচ্ছে আমরা কাজ করি, আমরা পায়েসটাকে এই জায়গায় লিখি আর হচ্ছে গিয়ে ভাতটাকে এই জায়গায় লিখি। এখন একটু দেখার চেষ্টা করি ভাতে কি আছে। ভাতে হচ্ছে ভাত আছে আর হচ্ছে গিয়ে পানি আছে। তো ভাতে উপাদান কি? ভাতের উপাদান হচ্ছে শর্করা। তার মানে ভাতের মধ্যে আমরা শর্করা পাবো আর পানিও পাবো। ওকে, পায়েস, পায়েসের মধ্যে কি আছে? পায়েসের মধ্যে হচ্ছে ধরো চাল আছে, তারপর হচ্ছে গিয়ে চাল আছে। আচ্ছা, ভাতের জায়গায় জায়গায় আমরা চাল লিখলেই বেশি ভালো হয়, চাল। তারপর চাল আছে, তারপর হচ্ছে চিনি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে দুধ আছে, তারপর হচ্ছে পানি আছে। তো এখন আর কি বলা দরকার আছে? চালের মধ্যে হচ্ছে শর্করা আছে, চিনির মধ্যে শর্করা আছে, দুধের মধ্যে সব উপাদান আছে, দুধ হচ্ছে আদর্শ খাবার, আর হচ্ছে পানি। তার মানে আমরা তো বুঝতেই পারছি যে এক প্লেট ভাত খাওয়ার চাইতে এক প্লেট পায়েস খাওয়া কেন এত বেশি ইম্পর্টেন্ট। সো আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারো যে সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্য উপাদান বেশি কেন। আঁশ জাতীয় খাদ্য দেহের জন্য প্রয়োজনীয় কেন আমরা এক্সপ্লেন করেছি, যে আঁশ জাতীয় খাদ্য কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে বা প্রতিহত করে এবং পানিকে শোষণ করে, মলকে দেহ থেকে নিষ্কাশনে সাহায্য করে, যার কারণে হচ্ছে ভবিষ্যতে ক্যান্সার জাতীয় রোগ হওয়া থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। সো এইটাই হচ্ছে আঁশ জাতীয় খাদ্য খাওয়ার সুবিধা। পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলা হয়? 60 থেকে 70 ভাগ হচ্ছে পানি। যত জৈবনিক কাজ আছে সেগুলা সম্পাদনের জন্য, তারপর হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করার জন্য হচ্ছে অবশ্যই পানির দরকার। পানি ছাড়া হচ্ছে দেহ চলতেই পারে না, তাই পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। এটা নিজেদের মধ্যে করে তোমরা লিখতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। ওকে, উচ্চমানের আমিষ বলতে কি বোঝায়? আমি ওই সময় যখন আমিষের কথা বলছিলাম, প্রধান আমিষ, তো প্রধান আমিষ গুলাকে মূলত উচ্চ আমিষ বলা হয়। প্রধান আমিষ বলতে কোন আমিষ গুলাকে বোঝানো হয়? প্রধান আমিষ যদি হচ্ছে আমরা বলি মাছ, হ্যাঁ, মাছ, তারপর হচ্ছে গিয়ে মাংস, মাংস, তারপর হচ্ছে গিয়া দুধ, এগুলো হচ্ছে প্রধান আমিষ।
প্রধান আমিষ বলতে হচ্ছে আমরা এই আমিষগুলোকে বোঝাচ্ছি যেখানে খাদ্য উপাদান হচ্ছে বেশি বেশি পরিমাণে থাকে। মাছ, মাংস, দুধ, তারপর হচ্ছে ডিম, হ্যাঁ, এই উপাদানগুলোকে প্রধান আমিষ বলা যায়। এছাড়াও তোমাদের বইতে হচ্ছে আরো কিছু কথা বলা আছে, পানির, পনির, ছানা, যকৃৎ, হ্যাঁ, এগুলোর কথা তোমরা মেনশন করতে পারো। তাহলে উচ্চমানের আমিষের অনুধাবন গুলাতে যেটা হওয়া উচিত, প্রথমত উচ্চমানের আমিষের ডেফিনেশন দিতে হবে যে উচ্চমানের আমিষ বলতে কি বোঝায়। প্রধানত উচ্চমানের আমিষ বলতে আমরা বুঝাচ্ছি আহ প্রাণীজ আমিষকে, প্রাণীজ আমিষ, প্রাণীজ আমিষ। আর প্রাণীজ আমিষের মধ্যে কি কি আছে? প্রাণীজ আমিষের মধ্যে হচ্ছে এই উপাদানগুলো আছে। তাহলে উচ্চমানের আমিষ হচ্ছে এই, আর প্রাণীজ আমিষ বলতে বোঝানো হচ্ছে এই। ঠিক আছে, ওকে। আহ তারপরে হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড বলতে কি বোঝায়। তো আদর্শ খাদ্য পিরামিড বলতে যেটা বোঝানো হবে যে খাবারটার নিচে কি থাকবে, তারপরে স্তরে এভাবে সাজাতে হবে আমাদেরকে। তো যে কোনো খাদ্য তালিকা সাজাতে গেলে হচ্ছে আমাদেরকে একেবারে হচ্ছে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শর্করা জাতীয় যে খাবারটা আছে, শর্করা জাতীয় যে খাবারটা আছে, সেই খাবার উপাদানটাকে হচ্ছে একেবারে নিচে থাকতে হবে, মানে বেশি বের করে শর্করা খেতে হবে। তারপরে হচ্ছে আমাদের আঁশযুক্ত খাবারগুলো খেতে হবে, আঁশযুক্ত খাবার। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার খেতে হবে। এই আঁশযুক্ত খাবারের মধ্যে মূলত ভিটামিন, খনিজ লবণ এগুলা সব চলে আসে, ভিটামিন, তারপরে যে খনিজ লবণ এগুলা চলে আসে। তারপরেই হচ্ছে গিয়ে স্নেহযুক্ত যে খাবার আছে সেই খাদ্য উপাদানগুলা হচ্ছে থাকতে হবে, স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য আছে সেই উপাদানগুলো থাকতে হবে। সো মোটামুটি যদি হচ্ছে আমরা এই ফরম্যাটে সাজাই, তাহলে আমরা যে একটা পিরামিড পাই, সেই পিরামিডটাকে বলা হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড। সো এইটার মেইন কথা হচ্ছে তোমাকে একটা সুষম খাবারের চার্ট করতে হবে। সুষম খাবারের চার্ট করতে গেলে হচ্ছে একই আনসার হবে, যে সুষম খাদ্য উপাদান বলতে কি বোঝায় বা আদর্শ খাদ্য পিরামিড বলতে কি বোঝায়। একই আনসার, যে বেশি পরিমাণে শর্করা, তারপরে হচ্ছে আঁশযুক্ত, তারপরে হচ্ছে আমিষ, তারপরে চর্বি জাতীয় উপাদানগুলোকে রাখতে হবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের আদর্শ খাদ্য পিরামিডকে রিপ্রেজেন্ট করে। সো এটার অ্যান্সার দুইভাবে হতে পারে, তুমি ইলাবোরেট করে লিখতে পারো, আবার তুমি এভাবে একটা ছক আকারে দিতে পারো যে এইটাকে, এরকম অবস্থাটাকে বলা হয় আদর্শ খাদ্য পিরামিড। এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। ওকে, এবার হচ্ছে ডক্টর রাইহান দিনের অধিকাংশ সময় গবেষণার কাজে আহ সময় কাটান, এতে ওজন বেড়ে যাচ্ছে। খেয়াল করো, গবেষণার কাজে সময় কাটান, এতে ওজন বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। অন্যদিকে তার ছোট ভাই জহির দেশের জাতীয় যুব ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড়, জাতীয় যুব ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড়, সেজন্য তাকে প্রতিদিন অনেক সময় ধরে শারীরিক কসরত ও খেলাধুলা করতে হয়। এখন এই জায়গা থেকে যেই তথ্যটা, জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক থাকা জরুরি, খেয়াল করো। সে হচ্ছে কি করে, শারীরিক কসরত, ব্যায়াম করে, খেলাধুলা করে। তার মানে সে হচ্ছে ব্যায়াম করে বা হচ্ছে বেশি পরিশ্রম করে, পরিশ্রম করে। তো এখন তোমার পরিশ্রমের সাথে খাবারের একটা সম্পৃক্ততা আছে, বেশি পরিশ্রম করে। তো যেহেতু সে বেশি পরিশ্রম করে, তাই হচ্ছে তার খাবার বেশি খেতে হবে, কারণ তার বেশি ক্যালোরি লাগবে। সো তাকে হচ্ছে বেশি ক্যালোরি যুক্ত খাবার নিতে হবে। তার মানে হচ্ছে তাকে কি খেতে হবে? প্রোটিন খেতে হবে বেশি করে। হ্যাঁ, তাকে হচ্ছে শর্করা খেতে হবে, প্রয়োজন মতো তাকে হচ্ছে স্নেহ খেতে হবে। অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে এইরকম, যে যেহেতু সে শারীরিক কসরত করে, তার তাই দৈহিক বৃদ্ধি লাগবে, শক্তিও লাগবে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে দৈহিক বৃদ্ধির জন্য হচ্ছে তাকে বেশি পরিমাণ হচ্ছে কি খেতে হবে? দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন খেতে হবে। সো প্রোটিনের সোর্স হিসেবে তোমরা সোর্সগুলো বলে দিতে পারো। তারপর হচ্ছে তাকে হচ্ছে শক্তি লাগবে, তাই না? শক্তির উৎস হিসেবে তাকে শর্করা খেতে হবে, লিপিড খেতে হবে। সেটা হচ্ছে আমরা যদি আচ্ছা একটা হিসেব করি যে হচ্ছে কোন উপাদানটা আসলে কতটুকু খেতে হবে, সেই উপাদানটার হিসেব যদি ধরি, সেক্ষেত্রে হচ্ছে ধরো হচ্ছে দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন, হ্যাঁ, প্রোটিনটাকে ধরো হচ্ছে আমরা দিলাম হচ্ছে 20% প্রোটিন খেতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা জানি আদর্শ পিরামিডে শর্করা বেশি থাকবে, তাহলে হচ্ছে শর্করাটা একটু বেশি দিলাম। হ্যাঁ, শর্করাটা দিলাম হচ্ছে ধরো 50%, এরকম ভাবে। অথবা এটা একটু বাড়াই দিলাম, আমরা সেটা বাড়াইয়ে দিলাম হচ্ছে কত পার্সেন্ট, ধরো হচ্ছে 40%, 40% প্রোটিন খেতে হবে, এই 50% হচ্ছে শর্করা খেতে হবে। আমি জাস্ট একটা তুলনামূলক ভ্যালু তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা লেখার সময় যেভাবে লিখবা সেটা হচ্ছে যে তার দৈহিক বৃদ্ধি হতে হবে, তার হচ্ছে প্রথমত শারীরিক কসরত করতে হয়, খেলাধুলা করতে হয়। তার মানে হচ্ছে তার প্রচুর পরিমাণ ক্যালোরি দরকার হয়। আর প্রচুর পরিমাণে ক্যালোরি পেতে গেলে হচ্ছে ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। এই ক্যালোরিযুক্ত খাবার হচ্ছে শর্করা। তারপর হচ্ছে গিয়ে তার দৈহিক বৃদ্ধি লাগবে, দৈহিক বৃদ্ধির জন্য হচ্ছে তার লাগবে হচ্ছে প্রোটিন। আবার তার হচ্ছে তাকে সামান্য পরিমাণে চর্বি খাওয়া যায়, তবে লিমিট ক্রস করা যাবে না, যেহেতু চর্বিতে আবার সমস্যা আছে। সাথে সাথে হচ্ছে তাকে আঁশযুক্ত খাবার রাখা ভালো।
এইটা হচ্ছে কথা। আর জহিরের খাদ্য তালিকা কোন ধরনের খাবার রায়হানের জন্য প্রযোজ্য নয়? তার মানে রায়হান যেহেতু সারাদিন বসে থাকে, তার মানে তাকে হচ্ছে কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। খেয়াল করো, কম ক্যালোরি যুক্ত যে খাদ্য কম ক্যালোরি পাওয়া যায়, কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। কারণ তাকে, সে যদি বেশি ক্যালোরি যুক্ত খাবার খায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই না? কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। তাহলে কম ক্যালোরিযুক্ত খাবার বলতে, যেমনটা রায়হান খুব বেশি বেশি করে কি খাচ্ছে, রায়হান খুব জহির খুব বেশি বেশি করে হচ্ছে ধরো প্রোটিন খাচ্ছে, শর্করা খাচ্ছে, কিন্তু তাকে এগুলা খাওয়া যাবে না। কাগজ হচ্ছে সেগুলা খেলে সেগুলা বডিতে জমা হয়ে একসময় হচ্ছে তার স্থূলতা হতে পারে। সো প্রথম কোয়েশ্চেনের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটা আসবে। প্রথম কোয়েশ্চেনে যদি আমরা ভালো করে অ্যান্সার করতে পারি যে হচ্ছে এই খাবারগুলো তার জন্য বেশি দরকারি, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে বলে দিতে পারবো এই খাবারগুলা ওই ব্যক্তির জন্য আবার দরকারি না। কেন? কারণ ওই ব্যক্তি পরিশ্রমগুলা করে না, তাই তার হচ্ছে এগুলা দরকার নাই। আমরা নেক্সট ক্লাসে এই কারণে হচ্ছে, যেহেতু বারবার ক্যালোরি শব্দটা আসছে, ক্যালোরির ব্যাপারটার সাথে তাহলে কিভাবে খাবারের ব্যাপারটা ডিল হয় এবং সেই ব্যাপারটাকে সংক্ষেপে কি বলা হয়, তোমরা যদি জানো সেই ব্যাপারটাকে সংক্ষেপে বলা হয় বেসাল মেটাবলিক রেট, বিএমআর। এই বিএমআর জিনিসটা কি, সেই বিএমআর যদি মেনটেন না করি তাহলে কিভাবে একটা ব্যক্তি হচ্ছে মোটা হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, বিএমআই। সেই ব্যাপার নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। সো দিস ইজ দ্য ট্রেইলার অফ নেক্সট ক্লাস, বিএমআর, বিএমআই এন্ড অল অ্যাবাউট ক্যালোরি এন্ড এনার্জি। সো আজকে তাহলে এই পর্যন্তই হচ্ছে এই লেকচারটুকু ছিল। তাহলে এই লেকচারে হচ্ছে আমরা বিভিন্ন খাদ্য সম্বন্ধে জেনেছি। খাদ্য সম্বন্ধে যদি আমি একটু শর্টলি বলি, খাদ্য হচ্ছে একটা জটিল উপাদান। তাই জটিল উপাদান সহজে শোষণ হয় না, তাকে আগে পরিপাকে যেতে হয়, তারপরে সে শোষণ হয়। এই কারণে জটিল উপাদানগুলোর মধ্যে হচ্ছে যেগুলা সরল উপাদান, যেমন মধু, এটা তাড়াতাড়ি হচ্ছে কি হয়ে যাবে, তাড়াতাড়ি হচ্ছে গিয়ে শোষণ হয়ে যাবে, শক্তি পাওয়া যাবে। খাদ্য উপাদানগুলার তিন ধরনের হচ্ছে সহকারী। এগুলা সম্বন্ধে আমরা ডিটেলস জেনেছি। ভিটামিন এ কিভাবে কাজ করে, তারপর হচ্ছে গিয়ে রাফেজ কেন খুব বেশি জরুরি, পানি কেন খুব বেশি জরুরি, এটা যখন আমরা জেনে যাব তার মানে হচ্ছে আমাদের এই লেকচারটুকু শেষ। তার মানে হচ্ছে আমাদের এখন তৃষ্ণা লেগে গিয়েছে, আমরা এখন হচ্ছে আবার পানি খেতে যাব। সো পানি খেতে খেতে হতে আমরা মনে রাখবো যে নেক্সট ক্লাসে কিন্তু কি আসতেছে, বিএমআর আসতেছে, বিএমআই আসতেছে। তো তাহলে আজকের লেকচারটুকু এই পর্যন্ত থাকুক। সুস্থ দেহে থাকতে গেলে সুস্থভাবে খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, আর হচ্ছে মনে রাখতে হবে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বিএমআর এবং বিএমআই সম্বন্ধে। বিএমআর জিনিসটা আসলেই কি, বিএমআই ব্যাপারটার কারণে কেন মোটা হয়ে যাচ্ছে, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ জানবো। সো তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।